থ্যাংক ইউ জাহাঙ্গীর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রিয় বন্ধুরা, আজকে আমরা পড়ব সাক্ষ্য আইনের 24 থেকে 30, অর্থাৎ স্বীকারোক্তির বিষয়ে পড়ব। সাথে আমরা পড়ব আছে পিআরবি। গত 2 ক্লাসে পিআরবি পড়া হয়নি, আজকে ইনশাল্লাহ অবশ্যই পিআরবি পড়া হবে। আমরা একটু সাক্ষ্য আইন 1 থেকে 23 পর্যন্ত রিভিশন দিয়ে নতুন ধারায় চলে যাব। সাক্ষ্য আইনে 167টা ধারা আছে। আসলে সাক্ষ্য আইনের প্রত্যেকটা ধারাই গুরুত্বপূর্ণ এবং সব ধারা থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা থেকে যায়। তার মধ্যে কিছু ধারা বেশি গুরুত্বপূর্ণ, সেই ধারাগুলো আমরা বেশি একটু কি করব, আলোকপাত করব। সাক্ষ্য আইনের এক ধারা এত গুরুত্বপূর্ণ না, এখানে বলতেছে সাক্ষ্য আইন আপনার বাংলাদেশের সমস্ত বিচারিক কার্যক্রমে প্রযোজ্য হবে। বিশেষ করে সেনাবাহিনী, নৌবাহিনীর যে কোর্ট মার্শাল আছে, সেই বিচারে প্রযোজ্য হবে না। তবে সামরিক আইনের, অন্যান্য আইনের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। আর একটা বলতেছে যে বিভাগীয় তদন্তের ক্ষেত্রে এই সাক্ষ্য আইন প্রযোজ্য হবে না। আর একটা বিষয় আপনাকে বলতেছে যে আপনার এই স্থানীয় সালিশ কার্যক্রমের ক্ষেত্রে আপনার এই সাক্ষ্য আইন বেসিক্যালি প্রযোজ্য হবে না। আচ্ছা, এরপরে আমরা নর্মালি 3 ধারায় চলে যাব, যেটা আপনাদেরকে আমি পড়াইছি। 3 ধারায় কতিপয় গুরুত্বপূর্ণ সংজ্ঞা প্রদান করছে। 3 ধারার প্রথম সংজ্ঞাটা হচ্ছে দলিল, তারপর হচ্ছে বিষয়, তারপর হচ্ছে বিচার্য বিষয়। বিচার্য বিষয় কোনটা? বিচার্য বিষয় হচ্ছে ওই বিষয় যে বিষয়ের আদালতে বিচার কার্যক্রম চলতেছে, সেটা হচ্ছে বিষয়। আর প্রাসঙ্গিক বিষয় কোনটা? যেটা সরাসরি আদালতে বিচার্য না, কিন্তু প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কোনো সিদ্ধান্তের সূচনা করে, তাকে হচ্ছে আপনার প্রাসঙ্গিক বিষয় বলা হয়ে থাকে। সাইফুল, ফেসবুক লাইভে ক্লাসটা দিয়ে দাও, তাহলে সবাই দেখতে পারবে। ফেসবুক লাইভে দেয়া হয়েছে, দেয়া হয়েছে, দেখো। বেশ ভালো। হ্যাঁ, তাহলে হচ্ছে আপনার এরপর আছে দলিল। দলিল বলতে লিখিত, তারপর আছে অঙ্কিত, চিহ্নিত কোন ডকুমেন্টই দলিল, ঠিক আছে কিনা? লিথোগ্রামকৃত শব্দ মাত্রই দলিল। তারপর ব্যঙ্গচিত্র, সেটাও একটি দলিল। এরপর আছে সাক্ষ্য। সাক্ষ্য বলতে নর্মালি আপনাদেরকে শিখাইছি কোনো বিবৃতি বস্তু বা ডকুমেন্ট যা মামলার বিচার কার্যে আদালতে ব্যবহার করা হয়। আর সাক্ষীকে, যিনি আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য দিবেন, তিনি হচ্ছেন মামলার সাক্ষী, ঠিক আছে কিনা? এরপরে আপনাদেরকে আমি পড়াইছি সাক্ষ্য 2 প্রকার। একটা আছে মৌখিক সাক্ষ্য, একটা আছে দলিল সাক্ষ্য। সরাসরি মুখে কোনো সাক্ষ্য, দেখে কোনো সাক্ষ্য দিলে সেটা মৌখিক সাক্ষ্য। আর দলিল উপস্থাপনের মাধ্যমে কোনো সাক্ষ্য দিলে সেটা হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য। আচ্ছা, এরপরে আপনাদেরকে আমি পড়াইছি প্রমাণিত, মিথ্যা প্রমাণিত এবং অপ্রমাণিত। প্রমাণিত কি জিনিস বন্ধুরা? প্রমাণিত হচ্ছে যে বিষয়ের অস্তিত্ব আছে বলে আদালত বিশ্বাস করে, সেটা প্রমাণিত। যে বিষয়ের অস্তিত্ব নাই বলে আদালত বিশ্বাস করে, সেটা মিথ্যা প্রমাণিত। যেটা প্রমাণিত হয় না, আবার মিথ্যা প্রমাণিতও হয় না, সেটা হচ্ছে অপ্রমাণিত বিষয়। 4 ধারায় আছে অনুমান। 5 ধারায় বলতেছে দুটো বিষয়ে সাক্ষ্য দেয়া যাবে, সেটা হচ্ছে বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয়। 6 ধারায় বলতেছে সংগঠিত ব্যাপার নীতি, অর্থাৎ যে সমস্ত বিষয় একই কাজের অংশ, সেই বিষয়গুলো হচ্ছে আপনার প্রাসঙ্গিক। 7 ধারায় বলতেছে কোনো ঘটনার উপলক্ষ, কারণ, পরিণাম, ফলাফল, এগুলো আদালতে প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে। 8 ধারায় বলতেছে কোন উদ্দেশ্য, প্রস্তুতি, পূর্ববর্তী আচরণ, এটা আদালতে প্রাসঙ্গিক। 9 ধারায় আপনাকে বলতেছে কোন ঘটনার আবশ্যকীয় ব্যাখ্যা, এটা আদালতে প্রাসঙ্গিক। আমরা দুটো জিনিস মনে রাখবো। 7 ধারায় হচ্ছে টেপ রেকর্ড, অডিও ভিডিও, এগুলো আদালতে প্রাসঙ্গিক। 9 ধারায় হচ্ছে টিআই প্যারেডের সাক্ষ্যগত মূল্য, 9 ধারা মোতাবেক প্রাসঙ্গিক। 10 ধারায় বলতেছে ক্রিমিনাল কনস্পিরেন্সি, অর্থাৎ অপরাধমূলক ষড়যন্ত্র, অর্থাৎ 2 বা ততোধিক ব্যক্তি অভিন্ন উদ্দেশ্য সাধন করার নিমিত্তে, হ্যাঁ, হ্যাঁ, কোনো কাজ করলে তাদের প্রত্যেকটি কাজে আদালতে প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে ওই মামলার বিচার কার্যক্রমের ক্ষেত্রে। 11 ধারায় আছে আসামির অজুহাত বা এলিবাই, অর্থাৎ আসামির অজুহাত 2টি ক্ষেত্রে আদালতে প্রাসঙ্গিক। আসামির অজুহাত হচ্ছে ঘটনার বর্ণিত দিন, তারিখ ও সময়ে আসামি অন্যত্র অবস্থান করেছিল, এই বিষয়ে যে যুক্তিতর্ক বিজ্ঞ আদালতে আসামি উপস্থাপন করে, তাকেই বেসিক্যালি আপনার আসামির অজুহাত বলা হয়ে থাকে।
আসামির আসামির অজুহাত বলা হয় থাকে। আসামির অজুহাত হচ্ছে দুইটি ক্ষেত্রে প্রাসঙ্গিক। একটা হচ্ছে আসামির অজুহাত যদি বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের সাথে অসঙ্গতিপূর্ণ হয় তাহলে সেটা প্রাসঙ্গিক। আর আসামির অজুহাত যদি বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের সাথে মিশে তাদের অস্তিত্ব বা অস্তিত্বহীনতার সাথে অধিকতর সম্ভাব্য অসম্ভব করে তোলে, সেক্ষেত্রে এটা আদালতে প্রাসঙ্গিক। 12 ধারায় বলতেছে ক্ষতিপূরণ নির্ণয়ের ক্ষেত্রে যা যা আদালতে উপস্থাপন করা হয় সবই আদালতে প্রাসঙ্গিক। 13 ধারায় বলতেছে প্রথা বা অধিকার বিষয়ে যা উত্থাপন করা হবে তাই আদালতে প্রাসঙ্গিক। ALIBI, 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 এলিবাই। ঠিক আছে। আচ্ছা। আর এই আইনের 14 ধারায় বলতেছে দেহ মনের অস্তিত্ব প্রদর্শন করে যে সকল বিষয়, সে সকল বিষয় হচ্ছে আদালতে প্রাসঙ্গিক। আর এই আইনের হচ্ছে আপনার 17 ধারায় বলতেছে স্বীকৃতি। স্বীকৃতি হচ্ছে কোনো মৌখিক বা লিখিত বিবৃতি যা কোনো বিচারিত বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কোনো সিদ্ধান্তের সূচনা করে। 18 ধারায় বলতেছে 5 শ্রেণীর লোক স্বীকৃতি দিতে পারে। হ্যাঁ। 19 ধারায় বলতেছে স্বীকৃতিদাতার বিপক্ষে গেলেও সেটা আদালতে প্রাসঙ্গিক। 20 ধারায় বলতেছে তৃতীয় পক্ষের ব্যক্তির স্বীকৃতি আদালতে প্রাসঙ্গিক। 21 ধারায় বলতেছে স্বীকৃতিদাতার পক্ষে হলে সেটা আদালতে প্রাসঙ্গিক তিনটি ক্ষেত্রে। একটা হচ্ছে মৃত্যুকালীন জবানবন্দির ক্ষেত্রে, একটা হচ্ছে এমন অবস্থায় যা যে অবস্থা সাধারণত মানুষ মিথ্যা কথা বলতে পারে না, আর আরেকটা হচ্ছে স্বীকৃতি হিসেবে ব্যবহার না হয়ে অন্য কোনোভাবে যদি প্রাসঙ্গিক হয় সেটা আদালতে প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। 22 ধারায় বলছে দলিলের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে না। আবার দেয়া যাবে কখন? যদি দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেয়া যায় এবং দলিলের মানে খাঁটিত্ব বা মানে সঠিকতা প্রমাণ করার জন্য মাধ্যমিক সাক্ষ্য আপনি দিতে পারবেন। আর 23 ধারায় আপনাকে বলতেছে দেওয়ানি মামলায় স্বীকৃতি আদালতে অপ্রাসঙ্গিক। তবে দেওয়ানি মামলায় স্বীকৃতি দিতে পারবেন কখন? বলতেছে যে যখন পূর্বের কোনো চুক্তি থাকবে, দেওয়া যাবে দুই পক্ষের মাঝে, তখন আপনি দিতে পারবেন, তখন এটা কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ সেশন পড়াবো, সেটা হচ্ছে স্বীকারোক্তির বিষয়ে। আমরা যারা পদোন্নতি পরীক্ষা দেই তারা আপনারা জানেন যে এই স্বীকারোক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেশন, এবং পদোন্নতি পরীক্ষায় সব সময় এখান থেকে আমাদের প্রশ্ন আসে। কি প্রশ্ন? স্বীকারোক্তির প্রশ্ন। একেবারেই কমন একটি বিষয়। আমাদের প্রশ্ন এখান থেকে 100% আপনি প্রশ্ন পাবেন, এবছরও পাবেন আর আমরাও পাবো, গত বছরও আসছে, সবসময় এটা আসে। স্বীকারোক্তি সম্পর্কে সাক্ষ্য আইনে আলোচনা করা হয়েছে আপনার 24 থেকে 30 পর্যন্ত। তাহলে এমসিকিউ হতে পারে 24 থেকে 30 পর্যন্ত কি নিয়ে আলোচনা করছে, স্বীকৃতি নাকি স্বীকারোক্তি? সঠিক অ্যান্সার আছে স্বীকারোক্তি। 17 থেকে 23 পর্যন্ত কি নিয়ে আলোচনা করছে? স্বীকৃতি নিয়ে আলোচনা করছে। স্বীকারোক্তি শব্দের ইংরেজি প্রতিশব্দ কোনটি বন্ধুরা? স্বীকারোক্তি শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কনফেশন। CONFESSION, CONFESSION, CONFESSION। কনফেশন শব্দের অর্থ হচ্ছে স্বীকার উক্তি। কনফেশন শব্দের অর্থ হচ্ছে স্বীকার উক্তি। এখন স্বীকারোক্তি সাধারণত কে দিয়ে থাকে? এমসিকিউ। স্বীকারোক্তি দিয়ে থাকে মামলায় অভিযুক্ত আসামি। কে দিয়ে থাকে? আসামি, সাক্ষী, যে কোনো ব্যক্তি। অভিযুক্ত আসামি দিয়ে থাকে। কিসে অভিযুক্ত? মামলায় অভিযুক্ত। কোন মামলায় অভিযুক্ত? ফৌজদারি মামলায় অভিযুক্ত। দেওয়ানি মামলায় কোনো স্বীকারোক্তি হয় না। কিসে হয়? শুধুমাত্র ফৌজদারি মামলায় স্বীকারোক্তি দিয়ে থাকে। স্বীকারোক্তি কার নিকট দিয়ে থাকে ভাই? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট। এই হাবিব বলছে এবছর র্যাঙ্ক নিয়ে কিছু কথা বলেন স্যার। আমি তো বলছি ইনশাল্লাহ র্যাঙ্ক এবছর অনেক র্যাঙ্ক হবে, সামনে বছর অনেক র্যাঙ্ক হবে। তোমরা খালি পাশ করে থাকো, ঠিক আছে কিনা? দেখবা ইনশাল্লাহ প্রচুর র্যাঙ্ক হবে। এই আমার কথা এই রাত্রেবেলা বললাম, দেখবা মনে পড়বে ইনশাল্লাহ। ঠিক আছে, যে ভাই অনেক আগেই বলছিল। সুতরাং আপনাকে পড়তে হবে। আমি বলতেছি না যে তুমি ফার্স্ট হও, সেকেন্ড হও, থার্ড হও, 5 নম্বর হও। মোটামুটি পাশ করে থাকলে তুমি র্যাঙ্কের সম্ভাবনা আছে। ঠিক আছে ভাই, ইনশাল্লাহ। অনেকগুলো পদ সৃজন হচ্ছে, ইনশাল্লাহ দেখবো অনেক র্যাঙ্ক হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 545, 90%, 95% র্যাঙ্ক হবে, দেখবেন ইনশাল্লাহ। ঠিক আছে, যাকে সব কথা বলে সময় নষ্ট করবো না, ক্লাসে এটা আলোচনা করার জন্য এটা অন্য সময় কথা বলবো। তাহলে এই স্বীকারোক্তি এর বাংলা প্রতিশব্দ কি? এমসিকিউ। স্বীকারোক্তি এর বাংলা প্রতিশব্দ আছে একরার নামা। এমসিকিউ হতে পারে ভাই, কি নামা? একরার নামা বা দোষ স্বীকার সূচক উক্তি। হ্যালো।
বলেন, বলেন। হুম। আরে জুম দিছি তো ভাই, জুমের লিঙ্ক পাও নাই? লাইন থাকো। একরার নামা বা দোষ স্বীকার সূচক উক্তি। দোষ স্বীকার সাধারণত কার কাছে করা হয়? আপনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট করা হয়। কে করে থাকে? বিজ্ঞ আদালত করে থাকে। কত ধারায় করে থাকে? এইখানে বেসিক্যালি আপনাকে বলতেছে যে আপনার 164 ধারা মোতাবেক সিআরপিসির আপনার এই স্বীকারোক্তিমূলক জবানবন্দিটা বেসিক্যালি আপনার করে থাকে, বা আপনার এখানে দিয়ে থাকে। তো এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি কখন প্রাসঙ্গিক কখন অপ্রাসঙ্গিক সে সম্পর্কে আমরা আজকে জানবো। এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেশন। স্বীকারোক্তির ক্ষেত্রে আমরা নর্মালি আগে সংজ্ঞাটা আমাদের মুখস্থ করতে হবে। বাংলাদেশের প্রচলিত বিভিন্ন গাইডে স্বীকারোক্তির সংজ্ঞা দেওয়া আছে, আমার গাইডেও আছে। সব যে কোনো গাইড থেকে এটা আপনাকে মুখস্থ করে ফেলতে হবে। তাহলে আমরা এখানে কি জানবো? আমরা জানবো যে স্বীকারোক্তি কাকে বলে। আপনি লিখবেন স্বীকারোক্তি শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে একরার নামা বা দোষ স্বীকার সূচক উক্তি। ফৌজদারি মামলায় অভিযুক্ত কোনো আসামি নিজের অপরাধের কথা স্বীকার করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট যে বিবৃতি প্রদান করে তাকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি বলা হয়ে থাকে। ধারা কি দেবো? ধারা দেবো সাক্ষ্য আইনের 24 থেকে 30, কার্যবিধি আইনের 164, 364, পিআরবি 467 বিধি আমরা দেব। আচ্ছা, গাইড দিব। গাইড দিতে লিস্ট লিস্ট করতে হবে আগে যে কারা কারা নিবে, তাহলে গাইড বের করে দিতে পারবো। কপি করা আছে তো। এটা কথা কেন, এটা পরে, এটা ক্লাসে বলা যাবে না, পরে। আচ্ছা, তাহলে আমরা এই স্বীকারোক্তিমূলক জবানবন্দিটা আমাদেরকে এভাবে লিখতে হবে। এরপরে আমরা জানবো সাধারণত স্বীকারোক্তিমূলক জবানবন্দি কখন কিভাবে প্রাসঙ্গিক হয়। স্বীকারোক্তিমূলক জবানবন্দি কে রেকর্ড করতে পারে সেটা কার্যবিধি আইনের 164 দ্বারাই আপনাকে বলতেছে যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, ক্ষমতা সম্পন্ন দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করতে পারে। কে পারে না বন্ধুরা? পারে না একজন পুলিশ অফিসার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করতে পারে, নয় আকারে না। স্বীকারোক্তিমূলক জবানবন্দি সাধারণত ম্যাজিস্ট্রেটের নিকট দেওয়া হবে, এবং যখন ম্যাজিস্ট্রেটের নিকট স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া হবে কেবলমাত্র তখনই এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদালতের প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। হ্যাঁ, যে কোনো আমজনতার নিকট, পুলিশ অফিসারের নিকট কোনোভাবে কোনো প্রকারেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি কিনা আপনার প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে, নয় কারে না। দ্যাট মিন্স বলতেছে যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণযোগ্যতা হতে গেলে অবশ্যই একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে হবে। অন্য কোনো ব্যক্তির নিকট যদি স্বীকারোক্তিমূলক জবানবন্দি আপনি দেন তাহলে এটা প্রাসঙ্গিক হবে, নয় আকারে না। তো এখানে যদি আমাদের পদোন্নতি পরীক্ষায় প্রশ্ন আসে, এ ধরনের এমসিকিউ আসবে। স্বীকারোক্তিমূলক জবানবন্দির ইংরেজি কি? কনফেশন। স্বীকারোক্তিমূলক জবানবন্দির সাক্ষ্য কত থেকে কত? 24 থেকে 30। স্বীকারোক্তিমূলক জবানবন্দি কার্যবিধির কোন ধারাকে ফলো করা হয়? 164, 364 ফলো করা হয়। কার নিকট দেওয়া হয়? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট দেওয়া হয়। কে দিয়ে থাকে? আসামি দিয়ে থাকে। কোন মামলায় অভিযুক্ত আসামি? ফৌজদারি মামলায় অভিযুক্ত আসামি। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে কার অপরাধের কথা স্বীকার করা হয়? নিজের অপরাধের কথা স্বীকার করা হয়ে থাকে। কয় ধারায় বলতেছে? এটা 164 ধারায় আপনাকে এই কথা, 364 ধারায় আপনাকে এই কথা বলতেছে। একটা জিনিস আমরা মনে রাখবো, নির্বাহী ম্যাজিস্ট্রেট পারে না, সবসময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করতে পারে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আপনার পারে না। আচ্ছা, একটা জিনিস আমরা এখানে মনে রাখবো যে আসামি যখন ফৌজদারি মামলায় অভিযুক্ত হবে তখন তখন যদি ভয় ভীতি প্রলোভন প্রতিশ্রুতি দানের মাধ্যমে কোনো স্বীকারোক্তি যদি আদায় হয়, এবং আদালত যদি এই মর্মে জানে যে আসামি কোনো পার্থিব সুবিধা এড়াইতে পারে বা পার্থিব সুবিধা পাবে, সেই ক্ষেত্রে আপনাকে বলতেছে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদালতে অপ্রাসঙ্গিক হবে। তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার করে এখানে শিখবো যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি কখন অপ্রাসঙ্গিক। তাহলে অপ্রাসঙ্গিক কখন? যখন আসামিকে, এমসিকিউ কাকে, আসামিকে কি করবেন? ভয় ভীতি প্রলোভন প্রতিশ্রুতির মাধ্যমে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি আপনি আদায় করবেন, তখন এটা কি হবে?
অপ্রাসঙ্গিক হবে। আরেকটা কথা বলতেছে যে আদালত যখন আপনার জানতে পারবে যে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার ফলে আসামি কোনো পার্থিব সুবিধা পেয়েছে, অথবা আসামি কোনো পার্থিব অসুবিধা অসুবিধা এড়াইতে পারছে, তখন আপনাকে বলতেছে যে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদালতে কি হবে, প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। পার্থিব সুবিধা কিরকম বন্ধুরা? মনে করো আমি একটা হত্যা মামলার আসামি, আমি রহিমকে বললাম যে তুই 5 লাখ টাকা তোকে দিচ্ছি, আমার পক্ষ হয়ে তুই স্বীকারোক্তিমূলক জবানবন্দিটা দে। তাহলে এক্ষেত্রে এই রহিম যদি আপনার এই পার্থিব সুবিধা, দ্যাট মিনস টাকা পয়সার বিনিময়ে এই স্বীকারোক্তিটা আদালতে দেয়, তাহলে এই স্বীকারোক্তি আদালতে গ্রহণযোগ্য আপনার হবে না। ভয় ভীতি প্রলোভন প্রতিশ্রুতির মাধ্যমে যে স্বীকারোক্তি আদায় হোক না কেন, সেই স্বীকারোক্তি আদালতে কি হবে, অপ্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে। এই 24 ধারার সাথে আমাদের একটা ধারা মিলিয়ে পড়তে হবে, সেটা হচ্ছে সাক্ষ্য আইনের 28 ধারা। এই ধারাটায় আপনাদেরকে বলতেছে যে যাবতীয় ভয়ভীতি প্রলোভন প্রতিশ্রুতি অপসারণের পরে যে স্বীকারোক্তিটা আপনারা থাকবে বা আদায় হবে বা আদায়যোগ্য হবে, সেই স্বীকারোক্তিটা হচ্ছে বেসিক্যালি আপনার কি হবে, আপনার প্রাসঙ্গিক হিসেবেই বেসিক্যালি আপনার গণ্য হবে। এটা আমাদেরকে একটু ভালো করে বুঝবো, আমরা একটু ব্যাখ্যা আকার রেডি করছি, আমরা একটু দেখি ইনশাল্লাহ। হ্যাঁ ভাই। শব্দ করতেছে এরকম। আচ্ছা, এখানে আমাদেরকে যেটা জানা দরকার সেটা হচ্ছে পার্থিব সুবিধার বিনিময়ে কোনো স্বীকারোক্তি যখন আপনার আদায় হবে, এই স্বীকারোক্তি সব সময় আদালতে অপ্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে। তাহলে পার্থিব সুবিধার বিনিময়ে স্বীকারোক্তি আপনার যখন গণ্য আদায় হবে, তখন এই স্বীকারোক্তিটা কি হিসেবে গণ্য হবে, আপনাকে বলতেছে অপ্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। পার্থিব সুবিধা কি রকম হতে পারে? টাকা পয়সার বিনিময়ে পার্থিব সুবিধা হতে পারে, বা অন্য কোনো কিছু লেনদেনের মাধ্যমে পার্থিব সুবিধা হতে পারে। তো পার্থিব সুবিধার বিনিময়ে যে স্বীকারোক্তি আপনার আদায় হোক না কেন, সেই স্বীকারোক্তিটাই আপনার অপ্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে। এই 24 ধারার ঠিক অপোজিট হচ্ছে 28 ধারা, যেখানে বলতেছে যে যাবতীয় ভয় ভীতি প্রলোভন প্রতিশ্রুতি অপসারণের পরে যখন একটা স্বীকারোক্তি আদায় হবে, তখন সেই স্বীকারোক্তিটা আদালতে গ্রহণযোগ্য হবে। অর্থাৎ আদালত যখন বিশ্বাস করবে যে এই স্বীকারোক্তির মাঝে কোনো ভয় নাই, কোনো প্রলোভন নাই, কোনো প্রতিশ্রুতি নাই, তখন সেই স্বীকারোক্তি আদালতে প্রাসঙ্গিক হিসেবেই বেসিক্যালি আপনার গণ্য হবে। কয় ধারায় বলতেছে? 28 ধারায় বলতেছে। তবে আমাদেরকে একটা জিনিস এখানে গুরুত্বপূর্ণ, যে এই যে যে 24 ধারায় স্বীকারোক্তি আদায় করা হয়, এই স্বীকারোক্তি আদায় করলে, অর্থাৎ শপথ দিয়া, এমসিকিউ আসতে পারে যে কি দিয়ে স্বীকারোক্তি আদায় হলে সেটা গ্রহণযোগ্য নয়। শপথ, শপথ বাক্য পাঠ করানো, অর্থাৎ আমি যা বলবো সত্য বলবো, সত্য বই মিথ্যা বলবো না, এরকম শপথ বাক্য পাঠ করার মাধ্যমে 164 সাক্ষ্য আইনের 24 ধারায় আপনার এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি কি করা যাবে না, আপনার আদায় করা যাবে না। অর্থাৎ যেখানেই ভয় থাকবে, যেখানেই প্রলোভন থাকবে, যেখানেই প্রতিশ্রুতি থাকবে, এবং এই স্বীকারোক্তি যদি কোনো ক্ষমতা সম্পন্ন ব্যক্তির নিকট হয়ে থাকে, হ্যাঁ, সেই স্বীকারোক্তি আদালতে কি হবে, আপনার অপ্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে। যা সাক্ষ্য আইনের 24 ধারায় আপনাকে বলতেছে। আমরা একটু 25 ধারাটা ভালো করে দেখবো বন্ধুরা। 25, 26, 27 এই তিনটে ধারা হচ্ছে আমাদের পুলিশের জন্য প্রযোজ্য। এটা লিখে রাখেন বই, তাহলে মন থাকবে না। 25, 26, 27 এই তিনটে ধারা হচ্ছে আমাদের পুলিশের জন্য প্রযোজ্য। নর্মালি স্বীকারোক্তি কোন কোন ক্ষেত্রে পুলিশের নিকট অপ্রাসঙ্গিক, সেটা হচ্ছে 25, 26 এবং 27। তিনটে ধারায় আমাদেরকে লিখতে হবে। আর যদি পুলিশের নিকট স্বীকারোক্তি প্রাসঙ্গিক কোন ক্ষেত্রে, সেক্ষেত্রে 26 এবং 27 এই দুইটা ক্ষেত্রে প্রাসঙ্গিক। তবে
পুলিশের নিকট যখন প্রাসঙ্গিক বা অপ্রাসঙ্গিক যাই চাক না কেন, নর্মাল একটা হেডিং আগে দিয়েই নেবেন যে সাক্ষ্য আইনের 25 ধারা মোতাবেক পুলিশ অফিসারের নিকট কোনো স্বীকারোক্তি আদালতে গ্রহণযোগ্য না। কেননা পুলিশ অফিসার ভয় ভীতি, প্রলোভন প্রতিশ্রুতি বা মারপিটের মাধ্যমে স্বীকারোক্তি আদায় করে থাকে, তাই তাদের নিকট কোনো স্বীকারোক্তি দিলে সেটা গ্রহণযোগ্য হবে না। আমরা 25 ধারায় কি বলছে, আমরা একটু সরাসরি মূল বইতে চলে যাই, দেখি 25 ধারায় কি বলছে। 25 ধারায় আপনাকে বেসিক্যালি বলতেছে যে পুলিশ অফিসারের নিকট কি বলতেছে, যে পুলিশ অফিসারের নিকট স্বীকারোক্তি প্রদান করা যাবে না। অর্থাৎ পুলিশ অফিসারের নিকট স্বীকারোক্তি প্রদান করা হয়ে থাকলে তা তার বিরুদ্ধে প্রমাণ করা যায় না। তাহলে কার কাছে স্বীকারোক্তি দিলে তা তার বিরুদ্ধে প্রমাণ করা যায় না? ম্যাজিস্ট্রেটের নিকট, পুলিশ অফিসারের নিকট, নাকি আদালতের নিকট? সঠিক অ্যান্সার কি ভাই? সঠিক অ্যান্সার হচ্ছে পুলিশ অফিসারের নিকট যখন আপনি স্বীকারোক্তি দেবেন, সেই স্বীকারোক্তি কিন্তু আপনার কি করা যাবে না, তা তার বিরুদ্ধে আপনি প্রমাণ করতে পারবেন না। এটা কি হবে? এটা হচ্ছে অপ্রাসঙ্গিক হবে, অগ্রহণযোগ্য হবে। একটা সূত্র আপনারা লিখে রাখেন বা ভুলে যাবেন, মন থাকবে না। সেটা হচ্ছে অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য, অসমর্থনীয়, হ্যাঁ, অথবা প্রমাণ করা যাবে না, এই কথাগুলো কিন্তু এক, অর্থাৎ একই কথা। অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য, অসমর্থনীয়, অগ্রহণীয় বা প্রমাণ করা যায় না, এই কথাগুলো এক। আবার গ্রহণ গ্রহণযোগ্য, প্রাসঙ্গিক, গ্রহণীয় বা স্বীকারোক্তি কোন কোন ক্ষেত্রে প্রমাণ করা যায়, একই কথা। ঠিক আছে কিনা? সুতরাং পরীক্ষার হলে বিভিন্ন ভাষা ব্যবহার করে পরীক্ষার হলে বিভিন্ন ভাষা ব্যবহার করে আপনার প্রশ্ন আসবে। এখন প্রশ্ন আইছে সমর্থনীয় স্বীকারোক্তিমূলক জবানবন্দি কি কি, বা পুলিশের নিকট গ্রহণীয় স্বীকারোক্তিমূলক জবানবন্দি কি কি। এখন তুমি ভাষা মনে করেন জানেন না, তাহলে কিন্তু প্রশ্ন ধরতে পারবেন না। সমস্যা কিন্তু এখানেই। প্রশ্ন কমন থেকেই আসবে, বাট না ধরতে পারলে এটা আমাদের ব্যর্থতা। তাহলে 25 ধারায় আমরা কি শিখলাম? 25 ধারায় আমরা শিখলাম হচ্ছে যে পুলিশ অফিসারের নিকট প্রদত্ত স্বীকারোক্তি আপনার কি করা যাবে না, আপনার এই এ- এ- এই 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 আছে আপনার প্রমাণ করা যাবে না। 24 ধারায় মূলত আসামি শব্দের ব্যবহার করা হয়েছে, এমসিকিউ। 24 ধারায় কি শব্দের ব্যবহার করা হয়েছে? আসামি শব্দের ব্যবহার করা হয়েছে। কিন্তু 25 ধারায় এসে অভিযুক্ত ব্যক্তিকে ব্যবহার করা হয়েছে। তাহলে 24 ধারায় সরাসরি আসামি শব্দটি ব্যবহার করা হয়েছে, এমসিকিউ। আর 25 ধারায় এসে সরাসরি অভিযুক্ত ব্যক্তি, এই কথাটি আপনার ব্যবহার করা হয়েছে। এখন প্রশ্ন হতে পারে যে পুলিশ সাক্ষ্য আইনের 25 ধারায় কি শুধু পুলিশ অফিসারের নিকট স্বীকারোক্তি আদালতে অপ্রাসঙ্গিক? না। জোরে বলেন কি? না। 25 ধারায় যদি ভাষ্য থাকে তোমাদের কাছে লিখে রাখো। এখানে বলতেছে চৌকিদার, আবগারি অফিসার, পিয়ন, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার এই আবগারি পিয়ন, এদের কাছেও যদি কোনো স্বীকারোক্তি দেওয়া হয়, সেক্ষেত্রেও কিন্তু এই স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক বা অগ্রহণযোগ্য। তাহলে কারা কারা? চৌকিদার, আবগারি অফিসার, আবগারি পিয়ন, এই সকল ব্যক্তির নিকট আপনি স্বীকারোক্তি দিলে সেটাও আদালতে অপ্রাসঙ্গিক। প্রশ্ন আসলো, ক নামক ব্যক্তি আবগারি অফিসারের নিকট স্বীকারোক্তি দিল, তার গ্রহণযোগ্যতা কি? এখন তুমি সারা জীবন পুলিশের নিকট স্বীকারোক্তির গ্রহণযোগ্য তুমি পড়ছো, ঠিক আছে কিনা? কিন্তু এখানে যদি আবগারি অফিসার আসতে পারে সেক্ষেত্রেও এটা অপ্রাসঙ্গিক। আবগারি পিয়ন সেক্ষেত্রেও অপ্রাসঙ্গিক। ঠিক আছে কিনা বন্ধুরা? তো আশা করি আমার এটা বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে যে প্রশ্ন এভাবে আসবে যে পুলিশের নিকট স্বীকারোক্তি কেন অপ্রাসঙ্গিক, ব্যাখ্যা করো। তখন আপনাকে কিন্তু স্পষ্ট করে লিখতে হবে যে পুলিশ অফিসারের নিকট স্বীকারোক্তি সাধারণত আদালতে অপ্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। কেননা পুলিশ প্রায় সময় ভয় ভীতি প্রলোভন প্রতিশ্রুতি মারধর বা আঘাত প্রদানের মাধ্যমে স্বীকারোক্তি আদায় করা হয়ে থাকে। তাই পুলিশের নিকট এ ধরনের স্বীকারোক্তি অভিযুক্ত ব্যক্তির স্বীকারোক্তি কোনোভাবেই প্রাসঙ্গিক নয় বা গ্রহণযোগ্য নয়। তাহলে এখানে আমরা যে বিষয়টা একটু জানবো সেটা হচ্ছে আপনার এই 25 ধারায় আপনাকে এই কথাগুলো বলছে। তো যখন পরীক্ষায় প্রশ্ন আসবে পুলিশের নিকট স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক, ব্যাখ্যা করো, তখন 25টা হচ্ছে 1 নম্বর মেইন কথা। এরপরে হচ্ছে আপনার 2 নম্বর হচ্ছে আবগারি অফিসার, আবগারি পিয়ন, এদের কাছেও যদি আপনি স্বীকারোক্তি দেন, সেই স্বীকারোক্তি আদালতে কি হবে? অপ্রাসঙ্গিক হবে, অগ্রহণযোগ্য হিসেবেই আপনার বেসিক্যালি কি হবে? গণ্য হবে। এখানে আমরা দুইটা জিনিস দেখবো যে 25 ধারায় মূলত অভিযুক্ত ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু 24 ধারায় আছে আপনার আসামি হিসেবে একজন ব্যক্তিকে ট্রিট করা হয়েছে বা ব্যাখ্যা করা হয়েছে। এটা সরাসরি দেয়া লাগবে না ভাই, এত কথা দেয়া লাগে না, সরাব ওটা। আচ্ছা, এখন আমরা যে বিষয়টা জানবো
সেটা হচ্ছে আপনার এই 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 26 ধারায় কি বলছে। বলতেছে আসামি পুলিশ হেফাজতে থাকাকালে প্রদত্ত স্বীকারোক্তি তার বিরুদ্ধে প্রমাণ করা চলবে না। অর্থাৎ আসামি যখন পুলিশ হেফাজতে থাকবে, আমি আবার বলি কি বলতেছে, আসামি যখন পুলিশ হেফাজতে থাকবে সেই ক্ষেত্রে তার এই স্বীকারোক্তি তার বিরুদ্ধে আপনি প্রমাণ করতে পারবেন না। পারবেন যদি আসামির স্বীকারোক্তি একজন ম্যাজিস্ট্রেটের প্রত্যক্ষ উপস্থিতিতে হয়ে থাকে, সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে এই স্বীকারোক্তিটা হচ্ছে আদালতে প্রাসঙ্গিক হবে। এত পেঁচানোর দরকার নাই ভাই, সহজ বাংলা আলাপ। স্বীকারোক্তি যখন ম্যাজিস্ট্রেটের সম্মুখে প্রদান করবেন কেবলমাত্র তখনই এই স্বীকারোক্তি প্রাসঙ্গিক বা গ্রহণযোগ্য। কিন্তু ম্যাজিস্ট্রেটের সম্মতি ব্যতীত পুলিশের নিকট স্বীকারোক্তি আপনি দেবেন, সেটা হচ্ছে অপ্রাসঙ্গিক বা অগ্রহণযোগ্য হবে। ধারা কত? ধারা হচ্ছে সাক্ষ্য আইনের 26 ধারা। অবশ্যই আমরা এখানে একটা ব্যাখ্যা দেব বা নোট দেব। সেটা আমরা এইভাবে লিখবো যে এই ধারায় ম্যাজিস্ট্রেট বলতে ম্যাজিস্ট্রেটের কার্য সম্পাদনকারী গ্রাম প্রধানকে বোঝাবে না। গ্রাম প্রধান যদি 1898 সালে প্রণীত ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে তাহার কর্তব্য সম্পাদন করে থাকে তবে তাহাকে বোঝাবে। ঠিক আছে কিনা বন্ধুরা? আমরা এইভাবে একটা ব্যাখ্যা এখান থেকে দিয়ে দিতে পারি। এখান থেকে কি কি এমসিকিউ হতে পারে প্রিয় বন্ধুরা? এখান থেকে এমসিকিউ হতে পারে, নিচের কোন ব্যক্তির নিকট স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক? তাহলে পুলিশের নিকট অপ্রাসঙ্গিক। আর কার নিকট অপ্রাসঙ্গিক? আবগারি অফিসার আকবরি পিয়নের নিকট অপ্রাসঙ্গিক। তাহলে প্রাসঙ্গিক কার কাছে? ম্যাজিস্ট্রেটের কাছে। 26 ধারায় ম্যাজিস্ট্রেট বলতে কার কোন ম্যাজিস্ট্রেটকে বোঝাইছে? বিচার কার্য সম্পাদন করে এমন ম্যাজিস্ট্রেটকে বোঝাইছে। আচ্ছা, স্বীকারোক্তিমূলক জবানবন্দি সাধারণত কে প্রদান করে থাকে? আসামি প্রদান করে থাকে। কোন মামলায় প্রদান করে থাকে? ফৌজদারি মামলায় প্রদান করে থাকে। কার নিকট প্রদান করে থাকে? ম্যাজিস্ট্রেটের নিকট প্রদান করে থাকে। ভয়ভীতি প্রলোভনের মাধ্যমে স্বীকারোক্তি আদায় করলে সেটা কি? সেটা অপ্রাসঙ্গিক। এরপর হচ্ছে আপনার আসামিকে কি মাধ্যমে স্বীকারোক্তি আদায় করা যাবে না? শপথ বাক্য পাঠ করে আসামিকে স্বীকারোক্তি আদায় করানো যাবে নয়াকারে না। তাহলে আহ কার নিকট স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক? 25 ধারায় বলতেছে পুলিশের নিকট স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক। 25 ধারায় কি শুধু পুলিশের কথা বলছে বন্ধুরা? না, 25 ধারায় শুধু পুলিশের কথা কিন্তু বলে নাই। 25 ধারায় আপনাকে আবগারি অফিসার, আবগারি পিয়ন, চৌকিদার তাদের কাছেও যদি আপনি স্বীকারোক্তি দেন তাহলে এই স্বীকারোক্তি আদালতে কি হবে? অপ্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। দেখবেন ওই যে একটা গাইডি পড়ছিলাম, স্যারের গাইডের নাম ভুলে গেছি, বইটার নাম লেখছে যে এই একজন ব্যক্তি মনে করো যে ইসের একটা জঙ্গল থেকে এক ব্যক্তিকে ধরে নিয়েছে, গরু চুরির অপরাধে অভিযুক্ত ওই ব্যক্তি, ঠিক আছে কিনা? তখন চেয়ারম্যান সাহেব বলতেছে যে তুমি গরু চুরি করছিলা কেন, কি সমস্যা, কোথায় চুরি করছিলা বলো। তো চৌকিদার বলতেছে যে স্যার, শুকনো কথায় চিড়ে বেচবে না রে, ওকে উত্তম মাধ্যম মারি তারপর স্বীকারোক্তি দেবে। এবার চৌকিদার যায় লাঠি দিয়ে একটা আঘাত করলো এবং গড় গড় করে সব সত্য কথা ওই আসামি বলে দিল। এ ধরনের স্বীকারোক্তির গ্রহণযোগ্যতা কি ব্যাখ্যা করো। হ্যাঁ, তো এই ধরনের স্বীকারোক্তির কিন্তু কোনো গ্রহণযোগ্যতা নাই। কেননা চৌকিদার সেও একজন সরকারি কর্মচারী। সাক্ষ্য আইনের 25 ধারা মোতাবেক চৌকিদার, দফাদার, রাজস্ব আদায়কারী অফিসার, রাজস্ব আদায়কারী পিয়ন প্রত্যেকের এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি কি মানে এদের এদের কাছে যখন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন তখন এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি কি হবে? অপ্রাসঙ্গিক বা অগ্রহণযোগ্য হিসেবে বেসিক্যালি গণ্য হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। আমি তোমাদের জন্য প্রায় 20টা প্রশ্ন রেডি করছি, এর মাঝে ক্লাস শেষে আমি বলবো, অর্থাৎ আলোচনা শেষে বলবো কি কি প্রশ্ন আসবে আর কি, ঠিক আছে? আচ্ছা, 27 ধারাটা একটু গুরুত্বপূর্ণ প্রিয় বন্ধুরা। 27 ধারায় আপনাকে বলতেছে আসামির নিকট হতে প্রাপ্ত তথ্য কতখানি আপনার প্রমাণ করা যাবে। কি বলতেছে? আসামির নিকট থেকে প্রাপ্ত তথ্য কতখানি প্রমাণ করা যাবে। এখানে বলতেছে যে আসামির নিকট থেকে কতখানি তথ্য আপনি প্রমাণ করতে পারবেন। আমরা সাক্ষ্য আইনের 25 ধারায় পড়েছি যে পুলিশ হেফাজতে কোনো আসামি থাকলে, হ্যাঁ, পুলিশের নিকট কোনো বিবৃতি জবানবন্দি দিলে সেই জবানবন্দি কিন্তু পুলিশ প্রমাণ করতে পারবে না। হ্যাঁ, প্রমাণ করতে পারবে। কতটুকু? যতটুকু প্রমাণ করতে পারবে সে ততটুকু হচ্ছে ওই স্বীকারোক্তির উপর ভিত্তি করে যতটুকু তথ্য বা আলামত উদ্ধার হয়েছে ঠিক ততটুকুই প্রমাণ করা যাবে, সেটা স্বীকারোক্তি হোক বা না হোক। কিরকম? যেমন আমি আমার ভাইকে হত্যা করে কি করছি, আমি আমার ভাইকে আমি আমার ভাইকে হত্যা করে আমি আমার ভাইকে হত্যা করে কি করছি, একটা লাশকে আমি পানিতে ডুবাই রাখছি। তো পুলিশের নিকট আমি করলাম যে লাশটা পানির নিচে ডুবানো আছে। তাহলে
এটা স্বীকারোক্তি হোক বা না হোক, যদি এই লাশটুকু উদ্ধার হয় বা লাশটা উদ্ধার হয়, ঠিক এই আলামতটুকু, এই ডকুমেন্টটুকু আদালতে প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে, যদিও এটা পুলিশ অফিসারের কাছে দেয়া হয়েছে। কেননা 25 ধারায় আমরা পড়ছি, পুলিশ অফিসারের নিকট যখন স্বীকারোক্তি দেওয়া হবে, সেই স্বীকারোক্তি আদালতে অপ্রাসঙ্গিক। কিন্তু 26 ধারায় এসে বলতেছে যে পুলিশ অফিসারের নিকট স্বীকারোক্তি দিলে এবং এই স্বীকারোক্তির উপর ভিত্তি করে যতটুকু তথ্য বা যতটুকু আলামত উদ্ধার হবে, ঠিক ততটুকু হচ্ছে আপনার প্রাসঙ্গিক হিসেবেই বেসিক্যালি আপনার গণ্য হবে। আচ্ছা, এখানে আমাদের একটা প্রশ্ন প্রায় আসে বন্ধুরা, তোমাদেরকে এটা মুখস্থ করে ফেলতে হবে, সেটা হচ্ছে পুলিশের নিকট স্বীকারোক্তির গ্রহণযোগ্যতা কি, অগ্রহণযোগ্যতা কি। তাহলে কোন কোন ধারা দেবো আমরা? নর্মালি পুলিশের নিকট স্বীকারোক্তি আদালতে অপ্রাসঙ্গিক 25 ধারা। গ্রহণযোগ্য কখন? 26 এবং 27 ধারা। 26 আছে ম্যাজিস্ট্রেটের প্রত্যক্ষ উপস্থিতিতে স্বীকারোক্তি পুলিশের নিকট দিলে সেটা প্রাসঙ্গিক। তবে একটা নোট দেব যে এই ধারায় ম্যাজিস্ট্রেট বলতে ম্যাজিস্ট্রেটের কার্য সম্পাদনকারী গ্রাম প্রধানকে কিন্তু বোঝাবে, নয়াকারে না। তবে গ্রাম প্রধান যদি 1898 সালে প্রণীত ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে তাহার কার্য সম্পাদন করে থাকে, তবে তাহাকে কিন্তু বোঝাবে। ঠিক আছে কিনা? এরপর আছে, আমরা এই দুটো ধারা দিয়ে আমরা এখানে শেষ করব। আচ্ছা, এরকম একটা প্রশ্ন পরীক্ষা আসে যে পুলিশের নিকট ক নামক আসামি স্বীকার করলো যে ছুরির সাহায্যে সে তার স্ত্রীকে খুন করছে, আলামতটি উদ্ধার হলো না। এই এই ধরনের স্বীকারোক্তির গ্রহণযোগ্যতা আছে কি? ব্যাখ্যা করো। সহজ বাংলা আলাপ, এ ধরনের স্বীকারোক্তির কোনো গ্রহণযোগ্যতা নাই। কেননা সাক্ষ্যায়নের 25 ধারায় আমরা পড়ছি, পুলিশের নিকট আসামি কোনো স্বীকারোক্তি দিলে সেটা হচ্ছে অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য। প্রশ্নের আলোকে স্বীকারোক্তির উপর ভিত্তি করে মৃত লাশের বডি কিন্তু পুলিশ উদ্ধার করতে পারেনি, বা আলামতটুকু কিন্তু উদ্ধার করতে পারেনি। যেহেতু আলামতটুকু উদ্ধার করতে পারেনি, সেক্ষেত্রে এই ধরনের স্বীকারোক্তি আদালতে অপ্রাসঙ্গিক বা গ্রহণযোগ্য। এখন কথা হচ্ছে, আলামত যদি উদ্ধার করত, সেক্ষেত্রে কি প্রাসঙ্গিক হতো? স্বীকারোক্তি প্রাসঙ্গিক হতো নাকি আলামতটুকু প্রাসঙ্গিক হতো? এমসিকিউ। সেক্ষেত্রে হচ্ছে আলামতটুকু, সেক্ষেত্রে হচ্ছে আলামতটুকু হচ্ছে আপনার প্রাসঙ্গিক হিসেবেই বেসিক্যালি আপনার কি হবে? গণ্য হবে। এই প্রশ্নটাই কিন্তু পরীক্ষায় এবছর আসছিল যে আলামত কত ধারায় প্রাসঙ্গিক। তাহলে আলামত প্রাসঙ্গিক হচ্ছে সাক্ষ্য আইনের 27 ধারায় প্রাসঙ্গিক। আচ্ছা, একজন বলছে যে সাক্ষ্য আইনের 7 এবং 87-র মধ্যে পার্থক্যটা কি? ভালো প্রশ্ন করছো তুমি ভাই, ধন্যবাদ, 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 ধন্যবাদ। 7 ধারায় বলতেছে কোন ঘটনার উপলক্ষ, কারণ, পরিণাম, ফলাফল, হ্যাঁ, এগুলো আদালতে প্রাসঙ্গিক। যেমন আমি তুষারের সাথে মারামারি করছি, ঘটনাস্থলে যে হাত পায়ের চিহ্ন আছে, এই আলামতটুকু আদালতে প্রাসঙ্গিক হচ্ছে আপনার এই 7 ধারায় প্রাসঙ্গিক হবে। কিন্তু 27 ধারায় কি বলছে? 27 ধারাও কিন্তু আলামতের কথা বলছে, ডকুমেন্টের কথা বলছে, বস্তুর কথা বলছে। অর্থাৎ স্বীকারোক্তির উপর ভিত্তি করে যতটুকু মামলা সংশ্লিষ্ট দ্রব্য, বস্তু বা আলামত উদ্ধার হবে, ঠিক ততটুকু প্রাসঙ্গিক হচ্ছে আপনার 27 ধারা। সহজ বাংলা আলাপ হচ্ছে ভাই, 7 ধারায় হচ্ছে যে কোনো আলামত প্রাসঙ্গিক কোন ঘটনার। ঠিক আছে কিনা? আর 27 ধারা হচ্ছে কেবলমাত্র স্বীকারোক্তির উপর ভিত্তি করে উদ্ধারকৃত আলামত প্রাসঙ্গিক। 27 ধারা কার নিকট স্বীকারোক্তি? পুলিশের নিকট স্বীকারোক্তি। কয় ধারায় প্রাসঙ্গিক? 27 ধারা মোতাবেক হচ্ছে আপনার এটা প্রাসঙ্গিক হিসেবেই আপনার গণ্য হবে। বুঝতে পারছেন? পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাহলে প্রশ্ন আসে যে স্বীকারোক্তি কাকে বলে? পুলিশের নিকট স্বীকারোক্তির গ্রহণযোগ্যতা লেখো, পুলিশের নিকট স্বীকারোক্তির অগ্রহণযোগ্যতা লেখো, পুলিশের নিকট স্বীকারোক্তি দিল, পুলিশ আলামত উদ্ধার করতে পারলো না, এ ধরনের স্বীকারোক্তির গ্রহণযোগ্যতা লেখো। স্বীকারোক্তি দিল, পুলিশ আলামত উদ্ধার করতে পারলো, এ ধরনের স্বীকারোক্তির গ্রহণযোগ্যতা লেখো। এই টাইপের প্রশ্ন কিন্তু পদোন্নতি পরীক্ষায় আসবে। আশিক ব্যাটসম্যান, কি মোবাইল টিপতেছো? শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার তুমি, মোবাইল টিপলে হবে? হ্যাঁ, হাবিব সাব ইন্সপেক্টর হয়ে গেল হাবিব, তো তোমার ভালো লাগবে না? হ্যাঁ। ফোন দিয়ে বন্ধু কথা বলবানি। আচ্ছা, তাহলে এই এই এটা এইটা এইটা কিন্তু আমরা একটু মনে রাখবো, এইভাবে এইভাবে এখান থেকে প্রশ্ন আসবে, এর বাইরে আর কোনো প্রশ্ন আসবে না। তাহলে 24-এ বলতেছে যে যাবতীয় ভয়ভীতি, প্রলোভন, প্রতিশ্রুতির মাধ্যমে স্বীকারোক্তি দিলে এটা অপ্রাসঙ্গিক, পার্থিব সুবিধার বিনিময়ে স্বীকারোক্তি দিলে সেটা অপ্রাসঙ্গিক। 25 ধারায় বলতেছে ভাই পুলিশের নিকট কোনো স্বীকারোক্তির গ্রহণযোগ্যতাই নাই। 26-এ বলতেছে গ্রহণযোগ্যতা আছে যদি সেটা ম্যাজিস্ট্রেটের প্রত্যক্ষ উপস্থিতিতে হয়। এমসিকিউ, কি উপস্থিতি? এমসিকিউ, প্রত্যক্ষ কি পরোক্ষ? প্রত্যক্ষ উপস্থিতিতে হয়। আর 27 ধারায় বলতেছে স্বীকারোক্তি হোক বা না হোক, পুলিশের নিকট আসামি যা কবে,
ওই কর উপর ভিত্তি করে যে সকল আলামত বা টুকু বা ডকুমেন্ট উদ্ধার হবে, ওই আলামতটুকুই প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। আচ্ছা, 27 ধারায় কি আপনার শুধু স্বীকারোক্তির উপর ভিত্তি করে আলামত উদ্ধার হলে প্রাসঙ্গিক, নাকি যে কোনো কথাই সে আলামত উদ্ধারে প্রাসঙ্গিক? তো সঠিক অ্যান্সার হচ্ছে ওটা স্বীকারোক্তি হোক বা না হোক। মানে যদি কয় যে আমি কে খুন করছে আমি জানি না, তবে খুন করা আমি একটি রক্ত মাখা শার্ট আমি ওই জঙ্গলের মধ্যে ফেলানো ফেলানো অবস্থায় দেখছি, তাহলে আসামি কিন্তু এখানে বলে নাই যে আমি খুন করছি, ছুরি ওখানে আমি লুকাইছি, বা রক্তমাখা শার্ট আমি জঙ্গলে ফেলাইছি। আসামি কি কইছে? কইছে কে খুন করছে আমি জানি না, তবে একটি রক্তমাখা শার্ট জঙ্গলের মধ্যে ফেলানো আমি দেখছি। এ ধরনের স্বীকারোক্তির গ্রহণযোগ্যতা কি? সে কিন্তু আসামি বলে নাই, সে বলছে আমি খুন করছি এটা আমি জানি না, তবে রক্তমাখা শার্ট জঙ্গলে আমি দেখছি। তাহলে এই যে যে আলামতটুকু জঙ্গল থেকে যদি পুলিশ উদ্ধার করতে পারে, তাহলে এটা আদালতে প্রাসঙ্গিক। কয় ধারা? 27 ধারা। কেননা স্বীকারোক্তি হোক বা না হোক সেটা কোনো দায় আসে না, আলামত উদ্ধার হলেই প্রাসঙ্গিক। আর আপনি যদি আলামত গোপন করেন অপরাধীকে বাঁচানোর উদ্দেশ্যে, কয় ধারায় অপরাধী দণ্ডবিধির বলেন তো? এই কয় ধারায় অপরাধী বলেন? কমেন্ট করেন, কয় ধারায় অপরাধী বলেন? পারেন না? 201 ধারা। থ্যাংক ইউ। 201 ধারা মোতাবেক সেই ব্যক্তি অপরাধ করছে বলে বেসিক্যালি আপনার গণ্য হবে। আচ্ছা, আমরা সরাসরি এখন চলে যাব দণ্ডবিধি আইনের আপনার 29 ধারা। এই ধারাটা কিন্তু গুরুত্বপূর্ণ। 28 ধারায় নর্মালি আমরা পড়ছি যে যাবতীয় ভয়ভীতি প্রলোভন প্রতিশ্রুতি যখন অপসারিত হবে তখন সেটা আদালতে প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে। আমরা 29 ধারায় যাব। 29 ধারায় বেসিক্যালি বলতেছে প্রলোভন, ভীতি, প্রতিশ্রুতি, মানে ভয় ভীতি প্রলোভন প্রতিশ্রুতি, হ্যাঁ, এগুলো অপসারণের পর এটা আদালতে প্রাসঙ্গিক। এটা হচ্ছে 28 ধারা। আর 29 ধারায় আপনাকে বলতেছে 5টি ক্ষেত্রে স্বীকারোক্তি আদালতে অপ্রাসঙ্গিক হবে না, অর্থাৎ এটা প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে। তাহলে সাক্ষ্য আইনের 29 ধারা মোতাবেক কয়টি ক্ষেত্রে স্বীকারোক্তি আদালতে অপ্রাসঙ্গিক হবে না? তাহলে বলতেছে যে 5টি ক্ষেত্রে স্বীকারোক্তি আদালতে অপ্রাসঙ্গিক হবে না, সেটা প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে। ভালো করে বুঝেন। 1 নম্বরে বলতেছে গোপনীয়তার শপথপূর্বক কোনো স্বীকারোক্তি দিলে সেই স্বীকারোক্তি আদালতে অপ্রাসঙ্গিক হবে না, সেটা হচ্ছে প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে। 1 নম্বর লিখে রাখো, লিখে রাখো, বলে দেওয়া ভাই। 1 নম্বরে বলতেছে গোপনীয়তার প্রতিশ্রুতিতে কোনো স্বীকারোক্তি দিলে সেই স্বীকারোক্তি আদালতে অপ্রাসঙ্গিক হবে না, দ্যাট মিন্স প্রাসঙ্গিক হিসেবেই আপনার গণ্য হবে। কিরকম? যেমন আমি এবং তুষার যদি রহিমের বাড়িতে চুরি করতে যাই, আমাদের আগের থেকে কথা আছে যে তুষার তুই ধরা খাইস বা আমি ধরা খাই, কারণ কিন্তু আমি কেউ কেউ কব না, ঠিক আছে কিনা? এখন তুষার ধরা খেয়ে গেছে যে আমার সাথে আলামিন ভাইও ছিল, এই কথা মানে ম্যাজিস্ট্রেটের কাছে কয়ে দিয়েছে। তাহলে এই যে যে আমাদের দুজনের মাঝে গোপনীয়তার একটা প্রতিশ্রুতি ছিল যে যতই মার খাই আর বাড়ি শোয়াই ফেলুক, আমরা মুখ দিয়ে কথা বাইর করবো না, হ্যাঁ, কিন্তু মুখ দিয়ে কথা কি বের হয়ে গেছে, তাহলে এটা অপ্রাসঙ্গিক না, এটা হচ্ছে প্রাসঙ্গিক। তো এই যে গোপনীয়তার প্রতিশ্রুতি দুজনের মাঝে ছিল, এটা কোনো কাজে আসবে না, অর্থাৎ এটা প্রাসঙ্গিক হিসেবেই বেসিক্যালি আপনার গণ্য হবে। এবারে বলতেছে প্রতারণার মাধ্যমে কোনো স্বীকারোক্তি আদায় হলে সেই স্বীকারোক্তি আদালতে প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে। প্রতারণার মাধ্যমে কিরকম উদাহরণ দিলে বুঝবেন? যেমন তুষার যদি সাইদুরকে বলে যে সাইদুর, বা ইয়া তুমি যে তোমার ভাইকে খুন করছো, তোমার শ্যালক তো পুলিশে সব বলে দেছে। এখন সাইদুর যদি বলে যে হ্যাঁ ভাই আমি তো আমার ভাইকে খুন করছি, আমাকে বাঁচাও, বা আমি কি করলে এখন কি হবে আমাকে একটু পরামর্শ দাও, আসলে তুষার কিন্তু জানে না যে সে কি তার ভাইকে খুন করছে কিনা, কিন্তু তুষার একটা ফাফড় নেছে, বলছে যে তোমার শ্যালক সব পুলিশকে কয়ে দিয়েছে, তুমি কি করবা দেখো। তাহলে এই যে যে সাইদুর প্রতারিত হলো একজনের মাধ্যমে, এই কথা বলার পরে সাইদুর যে স্বীকারোক্তিটা দিয়ে দিল, সেই স্বীকারোক্তি আদালতে প্রাসঙ্গিক হবে, এটা অপ্রাসঙ্গিক হবে না। মদ্যপান অবস্থায় স্বীকারোক্তি আদালতে প্রাসঙ্গিক নাকি অপ্রাসঙ্গিক? তাহলে মদ্যপান অবস্থায় যদি আপনি কোনো স্বীকারোক্তি দেন, হ্যাঁ, সেই ক্ষেত্রে এই স্বীকারোক্তি অগ্রহণযোগ্য না, অপ্রাসঙ্গিক না, অসমর্থনীয় না, ঠিক আছে কিনা? গতকাল একটা আসামি আমার থানায় ধরে আনছে, আরে সে বাদ দিয়ে সারা রাত ভাঙচুর, আমি তো ডিউটি অফিসারি করছি, এখন এই যে দেখেন না ঘুম আসতেছে কথায়, তারপর তো আপনার টাকা পয়সা দিয়ে দিতে চান না, ঠিক আছে কিনা? 500-600 টাকা মাসে, এটা খুবই নগণ্য বিষয়। তো সবাইকে বারবার বলার পরে তারপরে দেয়, অল্প লোক বাকি আছে, আশা করি সবাই দিয়ে দেবেন। আচ্ছা, তাহলে এই যে যে মদ্যপ অবস্থায় যদি মদ খেয়ে মাতলামি করতে করতে ক নামক ব্যক্তি বলে যে হচ্ছে আমি আপনার স্ত্রীকে খুন করছি, কিন্তু সে মাতাল অবস্থায় আছে,
হ্যাঁ, ইনটক্সিকেটেড পারসন, হ্যাঁ, আনসাউন্ড পারসন, অপ্রকৃত অবস্থায় আছে, তাহলে এই অপ্রকৃত অবস্থায় স্বীকারোক্তি দিলে সেই স্বীকারোক্তি আদালতে অপ্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে না। ও মাতাল অবস্থায় কালকে থানায় এসে বলতেছে যে আমি ওই যে একজনকে মারছে, ওকে আমি তার গলায় পাড়াইছি, সেই গলাতে রক্ত পড়বে, ঠিক আছে কিনা? খুব ডাকাতির মতো চেহারা, বুঝছেন নি কথা? নাম আছে কেবু, কেবু, কেবু নাম, কেবু। নামও যেরম, চেহারাও যেরম, বডিও সেরম, মানে ভয়ানক লোক একটা, বুঝছেন? আচ্ছা, এর এর সামনে তো 8-10 জন লোক কিছু না। তো এই কেবু সাহেব বলতেছে যে আমি তারে পাড়াইছি, গলা দিয়ে রক্ত বেরোবে না তার। সে মাতাল অবস্থায় বলতেছে এই কথা, তার মানে কি সত্যি সত্যি সে কিন্তু মারছে। অর্থাৎ এই মাতাল অবস্থায়, বাস্তব গতকালকে বাস্তব উদাহরণ আপনাদেরকে আমি বললাম, তাহলে মাতাল অবস্থায় সে যে বলতেছে আমি তারে পাড়াইছি, তার গলা দিয়ে রক্ত বের হবে, ঠিক আছে কিনা, সে মারা যেতে পারে। তাহলে এই যে যে স্বীকারোক্তিটা সে দিল, তাহলে এই স্বীকারোক্তিটা কিন্তু অপ্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে না, অর্থাৎ সেটা প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে। এই স্বীকারোক্তি সে যার কাছেই দেখ, সেটা প্রাসঙ্গিক, সে পুলিশ দেখ বা অন্য যার কাছেই দেখ, সেটা প্রাসঙ্গিক হিসেবেই আপনার গণ্য হবে। এরপরে বলতেছে প্রশ্ন করিয়া দোষ স্বীকার করানো, হ্যাঁ, এটা অপ্রাসঙ্গিক না, এটা প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। আমি তুষাররে কলাম যে তুষার, তুমি সত্যি কথা কও, তোমার কিন্তু অপরাধ হবে না, তোমার মাফ করে দিবানি বা তোমাকে চার্জশিট থেকে নাম বাদ দিয়ে দিবানি, কোনো সমস্যা নাই, তুমি স্বীকার করো কি হয়েছে। এখন আদালত বা ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার যেই প্রশ্নের মাধ্যমে যখন স্বীকারোক্তি আদায় করবে, যদি বলে যে স্যার আমি তো মারি ফেলছিলাম, আমি কি করব, আমি তো ভুল বুঝতেছি, আমার ক্ষমা করেন, হ্যাঁ, তাহলে এই যে যে প্রতারণার মাধ্যমে স্বীকারোক্তিটা আদায় হয়ে গেল, এই স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক হবে না, অর্থাৎ প্রাসঙ্গিক হিসেবেই আপনার গণ্য হবে। এরপরে বলতেছে বিধিসম্মত সতর্কবাণী না দেওয়া না হলেও দোষ স্বীকার হচ্ছে গ্রহণযোগ্য হবে। অর্থাৎ বলতেছে যে স্বীকারোক্তি করার পূর্বে অবশ্যই আসামিকে সতর্কবাণী উচ্চারণ করতে হবে যে আপনি স্বীকারোক্তি স্বেচ্ছায় দিচ্ছেন না, আপনার এই স্বীকারোক্তির উপর ভিত্তি করে আপনার জেল, জরিমানা, এমনকি ফাঁসি পর্যন্ত হতে পারে। তাহলে বিধিসম্মত এরূপ সতর্কবাণী না করে যদি স্বীকারোক্তি আদায় হয় এবং এই স্বীকারোক্তির উপর ভিত্তি করে যদি আহ, আহ, আসামি স্বীকারোক্তি দিয়ে থাকে, সেই ক্ষেত্রে সেটা প্রাসঙ্গিক হবে, অর্থাৎ অপ্রাসঙ্গিক হবে না। 5টা পয়েন্ট লিখে রাখেন, পরীক্ষায় এটা রিটেনে আসবে, আমি বলতেছি কিভাবে আসবে। এটা হচ্ছে গোপনীয়তার প্রতিশ্রুতিতে স্বীকারোক্তি আদায় হলে, 2 নম্বর হচ্ছে প্রতারিত হয়ে স্বীকারোক্তি আদায় হলে, মদ্যপ অবস্থায় স্বীকারোক্তি আদায় হলে, প্রশ্ন করিয়া দোষ স্বীকার করানো হলে, আর বিধিসম্মত সতর্কবাণী না করে স্বীকারোক্তি আদায় হলে। এই 5 ভাবের যে কোনো একভাবে যদি স্বীকারোক্তি আদায় হয়, সেটা অপ্রাসঙ্গিক হবে না, সেটা হচ্ছে প্রাসঙ্গিক হিসেবেই আপনার গণ্য হবে। সবাই পড়েন লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসামির ভাইয়ের স্বীকারোক্তির উপর ফলে আলামত উদ্ধার হলে সেটা কি প্রাসঙ্গিক কিনা? ভালো কথা প্রশ্ন করছো তুমি। আসামির ভাইয়ের স্বীকারোক্তি, হ্যাঁ, এই ভাইয়ের স্বীকারোক্তি আদালতে প্রাসঙ্গিক না, কিন্তু এই আলামতটুকু যে উদ্ধার হয়েছে, এই আলামতটুকু আদালতে প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের কয় ধারা বলেন, কয় ধারা? 27 ধারা। স্বীকারোক্তি শুধুমাত্র দেয় অভিযুক্ত আসামি, অন্য কোনো ব্যক্তি স্বীকারোক্তি দিতে পারে না। ক্লিয়ার ভাই? তাহলে 28 ধারা থেকে প্রশ্ন কিভাবে আসবে? 28 ধারা থেকে প্রশ্ন আসতে পারে এভাবে, স্বীকারোক্তি বলতে কি বোঝায়, কোন কোন ক্ষেত্রে স্বীকারোক্তি আদালতে অপ্রাসঙ্গিক নয়, বা প্রশ্ন আসবে যে গোপনীয়তা, প্রতারণার মাধ্যমে মদ্যপ অবস্থায় বা প্রশ্ন করে স্বীকারোক্তি আদায় করা হলে সাক্ষ্য আইন অনুযায়ী তার গ্রহণযোগ্যতা লেখো। তাহলে এরকম 5টা পয়েন্ট তুলে দেবে বলবো যে এর গ্রহণযোগ্যতা লেখে। সেক্ষেত্রে আপনাকে এই 29 ধারা দিয়ে 5টা পয়েন্ট দিয়ে অ্যান্সার করতে হবে। তাহলে 1 নম্বরে কি? গোপনতার প্রতিশ্রুতিতে স্বীকারোক্তি আদায় হলে। 2 নম্বর হচ্ছে প্রতারিত হয়ে স্বীকারোক্তি আদায় হলে। 3 নম্বরে মদ্যপ অবস্থায় স্বীকারোক্তি আদায় হলে। 4 নম্বর আছে প্রশ্ন করিয়া স্বীকারোক্তি আদায় হলে। 5 নম্বর আছে বিধিসম্মত সতর্কবাণী না করে স্বীকারোক্তি আদায় হলে সেটা অপ্রাসঙ্গিক হবে না, সেটা প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে। সবাই খাতা বাইর করেন, আমি কিছু প্রশ্ন কবানি এবং কিভাবে লিখবে এটা টেকনিকটা শিখতে হবে ইনশাল্লাহ। আচ্ছা, 30 ধারাটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ধারা। এই ধারা থেকে আমাদের পদোন্নতি পরীক্ষায় স্পেসিফিক প্রশ্ন আসে। এখানে বলতেছে যে এক বা এক, বলতেছে আছে একই অপরাধের একই অপরাধে একাধিক আসামির একত্রে বিচার করা কালে এক আসামি অপর আসামিকে দোষারোপ করে যখন স্বীকারোক্তি দিবে, তখন সেই স্বীকারোক্তি গ্রহণযোগ্য বা প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে। শর্ত কি? শর্ত হচ্ছে অপরাধ একটা হতে হবে, আসামি আপনার একাধিক হতে হবে, নিজের অপরাধের কথা স্বীকার করে অন্য অপরাধীদেরকে আপনার একত্রে বিচার কার্যক্রম চলতে হবে, তাহলে এই স্বীকারোক্তি আদালতে প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে। অনেক টিচারের গাইডে কিন্তু লেখা আছে
যে আসামি উপস্থিত থাকলে প্রাসঙ্গিক, অনুপস্থিত থাকলে অপ্রাসঙ্গিক, এই দুটো ভুয়া কথা, এগুলো সব শেখা যাবে না। মূল কথা হচ্ছে একাধিক আসামির একত্রে বিচার হতে হবে, একই অপরাধে বিচার হতে হবে। ঠিক আছে কিনা? মনে করো, সহজ উদাহরণ দেখা যাচ্ছে যে আমি এবং হৃদয় এই দুইজন চুরির অপরাধে অভিযুক্ত, আমাদের সাথে বিচার হচ্ছে ডাকাতির অপরাধে অভিযুক্ত তুষারের। তাহলে তুষার স্বীকারোক্তি দিল যায় ডাকাতি করার সময় আলামিন এবং হৃদয় আমার সাথে ছিল। এই স্বীকারোক্তির গ্রহণযোগ্যতা কি? বলো তো কি ভাই? এটা গ্রহণযোগ্যতা নাই। কেননা এটার গ্রহণযোগ্যতা নাই কেননা এখানে তুষার এবং আলামিন এবং হচ্ছে আপনার এই সাদ্দামের আহ, একত্রে বিচার কিন্তু আপনার হচ্ছে না। কিন্তু এই পাঁচজনের বা এই তিনজনের বিচার যদি ডাকাতির অপর আহ, তিনজনের তো ডাকাতি হয় না, যদি তিনজনের যদি দস্যুতার অপরাধে একত্রে বিচার হতো, একজন যদি আরেকজনকে দোষারোপ করে স্বীকারোক্তি দিত, তাহলে এই স্বীকারোক্তি কিন্তু আদালতে প্রাসঙ্গিক হতো বা গ্রহণযোগ্য হতো। ঠিক আছে কিনা? মূল যে শর্ত সেটা হচ্ছে একই অপরাধ হতে হবে এবং একই মামলায় অভিযুক্ত অপরাধের বিচার হতে হবে। এখন তোমার বিচার চলতেছে মাদক মামলায়, আমার বিচার চলতেছে মনে করো নারী শিশুতে। সেই ক্ষেত্রে আমি যদি কই যে আমি এই কামের সময় আমার সাথে অমুক ছিল, খালি কলেই হবে না, এটা প্রাসঙ্গিক হবে না, এটা হচ্ছে অপ্রাসঙ্গিক হিসেবেই বেসিক্যালি আপনার গণ্য হয় বয়াকারে বে। এখানে দেখেন, রিটেনে কিন্তু এরকম প্রশ্ন আছে প্রিয় বন্ধুরা, রিটেনে প্রশ্ন আছে যে গকে হত্যার অপরাধে খ ও গ যৌথ বিচার হইতেছে, প্রমাণ হইতেছে যে ক বলিয়াছে খ ও আমি গকে হত্যা করছি, আদালত খয়ের বিরুদ্ধে এই দোষ স্বীকার বিবেচনা করতে পারে কিনা। ভালো করে বুঝেন, তাহলে গকে হত্যার অপরাধে ক এবং খয়ের যৌথ বিচার হচ্ছে। তাহলে এখানে যে বিষয়টা বলতেছে যে এইটা আছে আদালতের প্রাসঙ্গিক হিসেবে গণ্য, কেননা একই অপরাধে দুইজনের একত্রে বিচার হচ্ছে, তাহলে কেউ যদি স্বীকারোক্তি দেয় সেটা আদালতের প্রাসঙ্গিক হিসেবেই আপনার গণ্য হবে। আর 2 নম্বর উদাহরণ দেখেন, যে 2 নম্বর উদাহরণে বলতেছে যে একজন স্বীকারোক্তি দেছে আর একজন হচ্ছে অন্য অপরাধে অভিযুক্ত, তাহলে এই ধরনের মামলার স্বীকারোক্তি আদালতে অপ্রাসঙ্গিক হিসেবে, কথা প্রাসঙ্গিক হবে না, এটা অপ্রাসঙ্গিক, অর্থাৎ ডাইরেক্ট এর কোনো গ্রহণযোগ্যতা নাই। কেননা এর অন্যতম শর্ত হচ্ছে যে একই অপরাধ হতে হবে, একাধিক আসামির একত্রে বিচার করতে হবে। সেই ক্ষেত্রে হচ্ছে একজন যদি দোষারোপ করে অন্যজনের বিরুদ্ধে স্বীকারোক্তি দেয় সেটা আদালতে প্রাসঙ্গিক হবে বা গ্রহণযোগ্য হবে। তাহলে কোন কোন প্রশ্ন, এই প্রিয় বন্ধুরা কথা বলো না, প্রশ্ন হবে এভাবে, লিখে রাখেন, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্ন হবে এভাবে যে ক খ গ এর একই অপরাধে একত্রে আহ, গ মানে চ নামক আদালতে বিচার হইতেছে, উক্ত আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রমাণ করতে গেলে কোন কোন বিষয়গুলো প্রমাণ করতে হবে? 1 নম্বরে প্রমাণ করতে হবে একাধিক আসামির একত্রে বিচার হইতেছে। 2 নম্বরে আপনাকে প্রমাণ করতে হবে এই যৌথ বিচার অনুমোদিতভাবে হইতেছে। 3 নম্বরে আপনাকে প্রমাণ করতে হবে এই যৌথ বিচারে বা অপরাধে একজন আরেকজনকে সহায়তা করেছে। সেই ক্ষেত্রে আপনাকে এই 30 ধারা মোতাবেক তাদের এই বিচার কার্যক্রম প্রাসঙ্গিক বা গ্রহণযোগ্য হবে। তাহলে কি শর্ত কি? শর্ত শর্ত হচ্ছে একই অপরাধে বিচার হতে হবে, একাধিক আসামির একত্রে বিচার হতে হবে, একজন আলাদা আরেকজনকে দোষারোপ করে কোন স্বীকারোক্তি দেছে এটা আপনাকে প্রমাণ করতে হবে। তাহলে এই বিষয়গুলো প্রমাণ সাপেক্ষে সাক্ষ্য আইনের 30 ধারা মোতাবেক একজন ব্যক্তিকে বেসিক্যালি আপনার অভিযুক্ত করা যাবে। তাহলে 24-এ ভয় ভীতি প্রলোভন প্রতিশ্রুতির মাধ্যমে স্বীকারোক্তি দিলে সেটা গ্রহণযোগ্য না। 25-এ পুলিশের নিকট কোনো স্বীকারোক্তি গ্রহণযোগ্যই না। 26-এ আপনাকে বলতেছে পুলিশের উপস্থিতিতে যদি ম্যাজিস্ট্রেট থাকে এবং যদি কোনো স্বীকারোক্তি আসামি দেয় তাহলে সেটা গ্রহণযোগ্য। 27 ধারায় বলতেছে আপনি পুলিশের নিকট কাইন দিয়ে মরি গেলেও কোনো স্বীকারোক্তি দেন না কেন সেটা আদালতে অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য, এর কোনো গ্রহণযোগ্যতাই নাই। ঠিক আছে কিনা? তবে 27 ধারায় খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলতেছে কি যে স্বীকারোক্তি হোক বা না হোক, স্বীকারোক্তি হোক বা না হোক, পুলিশের নিকট যখন কোনো আসামি স্বীকারোক্তি দিবে এবং এই স্বীকারোক্তির উপর ভিত্তি করে কোনো ডকুমেন্ট বা আলামত উদ্ধার হবে, ঠিক ততটুকুই আদালতে প্রাসঙ্গিক হবে। কয় ধারা? সাক্ষ্য আইনের 27 ধারা। 28 ধারায় বলতেছে যাবতীয় ভয়ভীতি প্রলোভন প্রতিশ্রুতি অপসারণের পর স্বীকারোক্তি আদালতে প্রাসঙ্গিক। 29 ধারায় বলতেছে 5টি ক্ষেত্রে স্বীকারোক্তি আদালতে প্রাসঙ্গিক হবে না, সেটা হচ্ছে অপ্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। 1 নম্বর হচ্ছে প্রতারণার মাধ্যমে স্বীকারোক্তি আদায় হলে, 2 নম্বর হচ্ছে ভয়ভীতির মাধ্যমে স্বীকারোক্তি আদায় হলে, 3 নম্বর হচ্ছে মদ্যপ অবস্থায় স্বীকারোক্তি আদায় হলে, 4 নম্বর হচ্ছে যে প্রশ্নের উত্তর দিতে বাধ্য না সেই প্রশ্নের উত্তর দানের মাধ্যমে স্বীকারোক্তি দিতে বাধ্য হলে, আর 5 নম্বর হচ্ছে যে আপনার 5 নম্বরে কি বলতেছে, যথাযথ সতর্ক না করে প্রশ্ন মাধ্যমে উত্তর আদায় করে স্বীকারোক্তি আদায় হলে। হ্যাঁ, তাহলে এই 5টি ক্ষেত্রে স্বীকারোক্তি আদালতে কি হবে না?
অপ্রাসঙ্গিক হবে না, সেটা হচ্ছে প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে। অনেক কি পার্থক্য আছে বুঝলাম না। আচ্ছা, আর 30 ধারায় আপনাকে যেটা বলতেছে যে একাধিক আসামির একত্রে বিচার করা কালে এক আসামি অন্য আসামিকে দোষারোপ করে যখন কোনো স্বীকারোক্তি দেবে, তার এই স্বীকারোক্তি আদালতে প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে, এটা অপ্রাসঙ্গিক হবে না। শর্ত কি? শর্ত হচ্ছে যৌথ বিচার হতে হবে, একাধিক আসামির একত্রে বিচার হতে হবে, একজন অভিযুক্ত অন্যজনকে দোষারোপ করে স্বীকারোক্তি দিতে হবে। তাই এই বিষয়গুলো প্রমাণ সাপেক্ষে সাক্ষ্য আইনের আপনার এই 30 ধারা মোতাবেক এ ধরনের স্বীকারোক্তি কি আদালতে প্রাসঙ্গিক হিসেবে বেসিক্যালি গণ্য হওয়া বা আকারে হবে। তাহলে আমি এখান থেকে কিছু প্রশ্ন রেডি করছি, এটা আপনারা একটু শোনেন। যেমন যদি প্রশ্ন আসে স্বীকারোক্তি বলতে কি বোঝায়, তাহলে আপনি কি লিখবেন? এ ধরনের প্রশ্নের ক্ষেত্রে লিখবেন সাক্ষ্য আইনে 24 থেকে 30, সংজ্ঞাটা আগে দিয়ে দেবেন। স্বীকারোক্তি কোন ক্ষেত্রে প্রাসঙ্গিক ভাই? স্বীকারোক্তি প্রাসঙ্গিক হচ্ছে 26, 27, 28, 29, 30, এই সকল ক্ষেত্রে স্বীকারোক্তি প্রাসঙ্গিক। অপ্রাসঙ্গিক কোন ক্ষেত্রে লিখে রাখেন, এটা হচ্ছে 24, 25, 26, তারপর হচ্ছে আপনার এই 29, ঠিক আছে কিনা, এই ক্ষেত্রে হচ্ছে আদালতে অপ্রাসঙ্গিক। অর্থাৎ জাস্ট একটু ঘুরেই লিখবেন এনাফ। পুলিশের নিকট স্বীকারোক্তি প্রাসঙ্গিক কোন কোন ক্ষেত্রে? 26 এবং 27 ধারায় পুলিশের নিকট স্বীকারোক্তি হচ্ছে আপনার প্রাসঙ্গিক হিসেবেই বেসিক্যালি আপনার গণ্য হবে। আর পুলিশের নিকট অপ্রাসঙ্গিক কোন ক্ষেত্রে? সেটা হচ্ছে 25, 26, 27। মানে পুলিশের কথা যখনই আসবে সাক্ষ্য আইনের 25 ধারা দিয়ে আপনাকে শুরু করতে হবে। সাক্ষ্য আইনের 25 ধারাটা দিয়েই শুরু করতে হবে যে পুলিশের নিকট কোনো স্বীকারোক্তি গ্রহণযোগ্য না, সেটা হচ্ছে অপ্রাসঙ্গিক হিসেবেই বেসিক্যালি আপনার গণ্য হওয়া বয়াকার হবে। যদি প্রশ্ন আসে স্বীকারোক্তির গ্রহণযোগ্যতা লেখো, কোন কোন ধারা দেবেন? তাহলে গ্রহণযোগ্যতা ওই যে বললাম 26, 27, 28, 29, 30। অগ্রহণযোগ্যতা কোনটা? 24, 25, 26, ঠিক আছে কিনা। 27 দিতে পারেন, আমার উদ্যান নালে প্রাসঙ্গিক দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখান থেকে আর একটা যে প্রশ্ন পদোন্নতি পরীক্ষা আসতে পারে যে যৌথ বিচারের ক্ষেত্রে সাক্ষ্য আইনের সাক্ষ্যগত মূল্য ব্যাখ্যা করো। সেক্ষেত্রে সাক্ষ্য আইনের ওই 30 ধারা দিয়ে আপনাকে অ্যান্সারটা করতে হবে, ঠিক আছে কিনা। প্রশ্ন আসতে পারে একাধিক আসামির একত্রে বিচার করা কালে এক আসামি অপর আসামিকে দোষারোপ করে স্বীকারোক্তি দিলে কোনো এর গ্রহণযোগ্যতা কি বা তাৎপর্য নিরূপণ করো, তখন সাক্ষ্য আইনের 30 ধারা দিয়ে কিন্তু আপনাকে অ্যান্সারটা করতে হবে। অত্যন্ত খুশির সংবাদ হচ্ছে সাক্ষ্য আইনের সূচি রেডি রেডি করে ফেলছে, এটা আমরা দিব, আজকের ভিতরে দিয়ে দেবো। এটা সবাই মুখস্থ করে ফেলতে হবে, সূচিটা আমরা দিব, ঠিক আছে ইনশাল্লাহ। আর এটা সবাই দেখবেন, এটা আমি ক্লাস শেষেই দেবো ইনশাল্লাহ। একজন বলছে সমর্থনমূলক সাক্ষ্য কি? সমর্থনমূলক সাক্ষ্য হচ্ছে ওই সাক্ষ্য যা হচ্ছে ঘটনার সাথে জড়িত বা সংশ্লিষ্ট কোনো বিষয়কে সমর্থন করে, তাকেই মূলত সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে গণ্য করা হয়। যেমন ঘটনাস্থলে অপরাধীর পায়ের ছাপ পাওয়া গেল, এই পায়ের ছাপ এটা সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে গণ্য হবে যদি সেই পায়ের ছাপটি প্রকৃতভাবে ওই অপরাধীরই হয়ে থাকে। সেই ক্ষেত্রে অপরাধী যে ঘটনাস্থলে গিয়েছিল বা অপরাধীর সাথে তার সংশ্লিষ্টতা আছে, এটা প্রমাণ করার জন্য এই পায়ের ছাপ সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য। সমর্থনমূলক সাক্ষ্যটা হচ্ছে যে কোনো মামলার বাদী বিবাদী পুলিশ বা যেই হোক না কেন, তার পূর্বের জবানবন্দির সাথে পরবর্তী জবানবন্দি বা পরবর্তী ডকুমেন্ট বা পরবর্তী দলিলের যদি গ্রহণযোগ্যতা পাওয়া যায় বা মিল থাকে, সেগুলো সমর্থনমূলক সাক্ষ্য হিসেবেই গণ্য হবে, ঠিক আছে কিনা। একজন আসামি পুলিশের কাছে যে বিবৃতি দিয়েছে, ম্যাজিস্ট্রেটের কাছে যাইও সেম একই বিবৃতি দিতেছে, তাহলে এই যে একই যে বিবৃতি দিল, সেই একই বিবৃতিটা আদালতে সেম সমর্থনমূলক সাক্ষ্য হিসেবেই আপনার গ্রহণযোগ্য আপনার হওয়া বা কারেবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরকম প্রশ্ন আসলে আপনারা পারবেন, আপনারা নোট দিবানি, সমস্যা নেই ইনশাল্লাহ। আর সম্মানী দিচ্ছেন না কারা কারা ভাই? সবাই দিয়ে দেবেন ইনশাল্লাহ, ঠিক আছে। কারণ আমাদের একটা রেজিস্টার করা আছে, কার সিরিয়াল কত এটা আপনারা দেখছেন, তাই না? সুতরাং ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আমি আপনাকে ফোন দেই না, আমার লজ্জা লাগে যে আলামিন স্যার টাকার জন্য আমাকে ফোন দিছে, এটা আমার বিবেকে বাদে আমি একজনের কাছে কেন ফোন দিব, ঠিক না? এটা খুবই দৃষ্টিকটু বিষয়। লা হাওলা আর আমি কেমন লোক, আমার কতটুকু সুনাম আছে কি না আছে, তারা পুরন লোক, তারা আপনারা জানেন। সুতরাং এটা সিম্পলি একটা সম্মান, এটা আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে কিনা। 500-600 টাকা, এটা ভেরি সিম্পল বিষয়। তারপরও যা কারো ব্যক্তিগত কোনো সমস্যা থাকলে, পোস্টিং হয়েছে অনেকের, বেতন টেতন হয় না, বাড়িতে বাচ্চা কাচ্চা অসুস্থ বা ভাবি অসুস্থ হতে পারে, বাপ মা অসুস্থ হতে পারে, সেটাও আমাকে বলেন, আমি লিখে রাখবো পাশে, কোনো সমস্যা নাই। প্রয়োজনে আপনি না দেন তাও সমস্যা নাই, কিন্তু বলতে হবে। আর ফাঁকি দেওয়া ঠিক না, ঠিক আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাহলে সাক্ষ্য আইনের এই 24 থেকে 30 পর্যন্ত আজকে থাক।
এখন আমরা হচ্ছে পিআরবিটা পড়বো। ঠিক আছে বন্ধুরা? একজন বলছে স্যার সাক্ষ্য আইনের 30 ধারাটা আবার একটু বলেন। আচ্ছা ঠিক আছে, তার জন্য আবার বলি। সাক্ষ্য আইনের 30 ধারাটা হচ্ছে এই ধারা, বলতেছে একাধিক আসামির একত্রে বিচার করাকালে এক আসামি অপর আসামিকে দোষারোপ করে স্বীকারোক্তি দিলে সেই স্বীকারোক্তি আদালতে প্রাসঙ্গিক বা গ্রহণযোগ্য। সহজ কথা হচ্ছে যে একটা মামলায় একাধিক আসামি থাকতে হবে এবং একই অপরাধে ওই একাধিক আসামির একত্রে বিচার কার্যক্রম চলতে হবে। তাহলে একজন আরেকজনকে দোষারোপ করে কোনো স্বীকারোক্তি দিলে সেই স্বীকারোক্তি আদালতে প্রাসঙ্গিক হবে। ঠিক আছে কিনা? কিন্তু উম, আ- আ- আদালতে বিচার চলতেছে, চুরি মামলার বিচার চলতেছে, ডাকাতি মামলার আসামি এসে করছে কি, আমি ডাকাতি করছি, আমি স্বীকার করতেছি, কিন্তু আমার ডাকাতির সময় ওই চুরি মামলার আসামি অমুক ছিল। তাহলে এই ধরনের স্বীকারোক্তি আদালতে প্রাসঙ্গিক না। যদি বলতো যে আমি ডাকাতি করছি, আমার ডাকাতির সাথে অমুক 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 ছিল, তাহলে এই স্বীকারোক্তি প্রাসঙ্গিক। বুঝতে পারছেন কথা ভাই? বুঝতে পারছেন কিনা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আচ্ছা, ধন্যবাদ। আজকে এই বন্ধু কি থাক, সব তো দেখবেন এগুলো ইনশাল্লাহ পানির মতো, পরীক্ষার আগ পর্যন্ত পানির মতো হয়ে যাবে ইনশাল্লাহ। এখন আমরা একটু পেআরবি পড়বো। পেআরবি, ঠিক আছে? এই পেআরবিটা একটু আনো তো। পেআরবিটা একটু করো, সাইফুল। পেআরবিটা একটু হোয়াইট বোর্ডে আনো, তাহলে বলতে সুবিধা হবে। শোনেন, পেআরবি নিয়ে এত প্যারা বা টেনশনের কিছু নাই। পেআরবি কোনগুলো পরীক্ষা আসবে সেগুলো আমরা এমনি বলবানি, ঠিক আছে? আচ্ছা, আমরা মনে হয় গত ক্লাসে পড়িয়েছিলাম পেআরবি 32 পর্যন্ত, 31 পর্যন্ত পড়িয়েছিলাম। আজকে আমরা ইনশাল্লাহ 32 থেকে সামনের দিকে যাব। এ ধারাগুলো এতটা গুরুত্বপূর্ণ কিছু নাই। পেআরবি 31 নর্মালি বলতেছে যে পুলিশ অফিসার সবসময় পাবলিক প্রসিকিউটরের সাথে ভালো সম্পর্ক রাখবে। এমসিকিউ কার সাথে ভালো সম্পর্ক রাখবে? পাবলিক প্রসিকিউটরের সাথে আপনার ভালো সম্পর্ক রাখবে। এবং 32 আপনাকে বলতেছে যে আপনার ইউনিয়ন পরিষদের সব সময় আপনার সহযোগিতা নিতে হবে। ইউনিয়ন পরিষদে যারা আছে তাদের সব সময় সহযোগিতা আপনাকে নিতে হবে। বিশেষ করে আমরা এই যে তদন্ত কার্যক্রমে বা অন্য যে কোনো কার্যক্রমে যখন আমরা বিট এলাকায় যাই, তখন আমরা গ্রাম্য যারা পুলিশ আছে এদের এদের কিন্তু আমরা সাহায্য সহযোগিতা নিয়ে থাকি। এবং গ্রাম পুলিশ আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। গ্রাম পুলিশ সম্পর্কে বা চৌকিদার প্যারেড বা চৌকিদারদের সম্পর্কে পেআরবি 362, 363, 364, 65, 369, 370, 71, 72 এই সকল বিধিতে কিন্তু আপনার এই ইয়ারদের কথা বলা হয়েছে। কি বলে ওটা, এই আরে চৌকিদার বা গ্রাম পুলিশের কথা কিন্তু বলা হয়েছে। তোমরা যদি একটু খেয়াল করে দেখো যে দণ্ডবিধি আইনের 21 ধারা মোতাবেক গ্রাম পুলিশ বা চৌকিদার এরাও কিন্তু সরকারি কর্মচারী হিসেবে গণ্য। ঠিক আছে কিনা? এগুলো আসবে না পরীক্ষায়। আচ্ছা, জনসাধারণের সাথে অবশ্যই ভালো আচরণ করতে হবে। তাহলে এমসিকিউ, জনসাধারণের সাথে কি আচরণ করতে হবে? ভালো আচরণ করতে হবে। সৌজন্যতা, ভদ্রতা, হ্যাঁ, সহনশীলতা, এই ধরনের আচরণ আপনাকে করতে হবে। রূঢ়তা, অভদ্রতা ও নিষ্ঠুরতা নিষিদ্ধ করা হয়েছে। কোনো সদস্য এই ধরনের আচরণ করছে বলে গোচরীভূত হলে প্রত্যেক ঊর্ধ্বতন অফিসার অবিলম্বে তার শাস্তি বিধান ব্যবস্থা রাখতে হবে। এবং সব সময় যাতে বলতেছে যে আপনার এই যদি কেউ খারাপ আচরণ করে অবশ্যই তার বিরুদ্ধে কি আইনগত ব্যবস্থা আপনার গ্রহণ করতে হবে। যদি আইনগত ব্যবস্থা গ্রহণ না করা হয়, এটা একটা অসদাচরণ হিসেবে বেসিক্যালি আপনার গণ্য হবে। যে সকল সদস্যরাই যে ইয়া করে, কি বলে ওটাই, যে এএসপি দের প্রশিক্ষণ দেয়, এএসপি দের প্রশিক্ষণের সময় আপনাকে কি করতে হবে বলতেছে যে কিরূপ ভাবে জনসাধারণের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে, এই প্রশিক্ষণটা কিন্তু এএসপি সার্কেলদের আপনাকে দিতে হবে। সহজ বাংলা আলাপ আছে, পিআরবি 33টা আছে। যারা এই জনসাধারণের সাথে খারাপ আচরণ করে তাদের পদোন্নতির জন্য পুলিশ সুপার সুপারিশ কিন্তু করবে না। এবং জনসাধারণের সাথে সবসময় মিষ্টি মধুর ব্যবহার দিয়ে আপনাকে করতে হবে। মিষ্টি মধুর ব্যবহার যদি না করেন, আপনি এটা অপরাধ করছেন বলেই গণ্য হবে। পেআরবি 33। পেআরবি 34টা খুবই গুরুত্বপূর্ণ, রিটেনে প্রশ্ন আসতে পারে, এমসিকিউ আসতে পারে, দাগায় রাখেন। সেটা হচ্ছে চাকরিতে কর্মরত সকল পুলিশ অফিসার তার নিজ নিজ আওতাধীন এলাকায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের সাথে যোগাযোগ রাখবে এবং তাদের সাথে গুরুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করবে। হ্যাঁ, বিশেষ করে সার্কেল, সহকারী পুলিশ সুপার, ভারপ্রাপ্ত কর্মকর্তা সবাই তাদের কাজের অভিজ্ঞতা নেবে। তাহলে এমসিকিউ, কাজের অভিজ্ঞতা কে নেবে? সার্কেল নেবে এবং ওসি নেবে। কার কাছ থেকে নেবে? যারা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যরা আছে তাদের কাছ থেকে বেসিক্যালি আপনার নেবে। এবং বলতেছে যে অবসরপ্রাপ্ত সদস্যদেরকে কিন্তু আপনাদেরকে বিভিন্ন কর্মকাণ্ডে দাওয়াত দিতে হবে। যেমন আগে তো বুঝতাম না, এখন থানায় চাকরি করে বুঝতেছি যে দেখবেন এই যে বিভিন্ন বিজয় দিবস হয়,
স্বাধীনতা মার্চ হয়, হ্যাঁ, অবসরপ্রাপ্ত যারা বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের আছে, হ্যাঁ, প্রত্যেক জেলার এসপি মহোদয়রা কিন্তু দাওয়াত করে, জানেন, এটা দাওয়াত করে যে আপনারা আসেন। বিভিন্ন যে প্যারেড হয়, এই সকল অনুষ্ঠানে দাওয়াত, এবং তারা খুশি হয়, তারা কিন্তু খুশি হয় যে অবসরে চলে গেছি, তারপরও আমার ইউনিট আমাকে মনে রাখছে বা আমাকে তারা ভালোবাসতেছে, এটা করতে হবে। এবং একটা এমসিকিউ এখানে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের নামের তালিকা কোথায় থাকবে? তাহলে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের নামের তালিকা থাকবে এমসিকিউ পুলিশ সুপারের কার্যালয়ে থাকবে। এটা মনে করবো আজকে ক্লাসে এটাই শিখছেন আপনি। অবসরপ্রাপ্ত ব্যক্তির নামের তালিকা কোথায় থাকবে? পুলিশ সুপারের অফিসে আপনাকে থাকবে। এর 35টা খুবই গুরুত্বপূর্ণ, এখানে বলতেছে যে স্পেশাল ম্যাজিস্ট্রেট বা বিশেষ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবে 35-এ কে? বলতেছে আইজিপি মহোদয় এই ক্ষমতাটা বেসিক্যালি আপনার প্রয়োগ করতে পারবে। বলতেছে সরকারের অনুমোদন ছাড়াই ইন্সপেক্টর জেনারেল, হ্যাঁ, তার এই যে যে আপনার বলতেছে যে আইন সম্পর্কে বিভিন্ন স্থায়ী আদেশ জারি করতে পারবে, এগুলো পুলিশ অর্ডার হিসেবে গেজেট প্রকাশ করতে হবে, ঠিক আছে কিনা? এবং মূলত পিআরবি 35-এর খতে বলতেছে একজন আইজিপি কি বলতেছে, যে আপনার পূর্ণ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবে, ঠিক আছে, তবে তার ক্ষমতাকে সীমিত করা হয়েছে, সীমিত। অর্থাৎ অপরাধীদের গ্রেপ্তার করা, অপরাধীদেরকে আইনের আওতায় আনা, অপরাধের বৃত্তান্ত অনুসন্ধান করা, মামলা তদন্ত করা, অপরাধীদের গ্রেপ্তার করে আইন আদালতে সোপর্দ করা, এইগুলো হচ্ছে পিআরবি 35-এর খতে একজন আইজিপির এই যে যে কাজ, হ্যাঁ, অপরাধ দমন বা প্রতিরোধ, এই ক্ষমতাটাকে সীমিত করে দিয়েছে। অর্থাৎ এই কাজ যদিও ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবে, তবে কেবলমাত্র এই পিআরবি 35-এর খতে আপনাকে বলতেছে যে অপরাধীদের প্রতি কঠোর হয়ে বা তাদের আয়ত্তে নিয়ন্ত্রণ করা পুলিশের আইজিপির দায়িত্ব, এবং হচ্ছে এই ধরনের কাজগুলো সে করতে পারবে, এটা তার ক্ষমতা। আচ্ছা, 37 এগুলো দরকার নাই, পুলিশ সুপারের দায়িত্ব কর্তব্য এটা দরকার নাই। 38-39 আপনাকে বলতেছে অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্ব কর্তব্য কি। তারপর হচ্ছে আপনার এই 40 ধারায় আপনাকে বলতেছে অতিরিক্ত পুলিশের উপর যে সকল দায়িত্ব আপনার অর্পণ করা যায় না, এগুলো দরকার নাই। আচ্ছা, এই 47 পিআরবিটা একটু গুরুত্বপূর্ণ বন্ধুরা, এটা তোমাকে লিখতে হবে। পরিদর্শনের সংখ্যা, পরিদর্শন অর্থাৎ ইন্সপেক্টর জেনারেল প্রতি 2 বছরে একবার জেলা পরিদর্শন করবে, অর্থাৎ আইজিপি মহোদয় প্রতি 2 বছরে বাংলাদেশের 64টা জেলা আছে, 2 বছরে যে কোনো একবার, একটা ডিস্ট্রিক্টে বছরে 2 বছরে একবার, যে কোনো একবার আপনাকে ডিস্ট্রিক্টে পরিদর্শন করতে করে যাইতে হবে, এমসিকিউ। তাহলে আইজিপি মহোদয় পরিদর্শন করবে কত বছরে একবার জেলা পরিদর্শন করে? এমসিকিউ, খুবই গুরুত্বপূর্ণ। প্রতি 2 বছরে একবার জেলা পরিদর্শন করবে, এটা তার দায়িত্ব, ঠিক আছে কিনা? ইন্সপেক্টর জেনারেল, সরি, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, ইনি হচ্ছে আপনার এই একজন অতিরিক্ত আইজিপি। তিনি বলতেছে যে তার রেঞ্জ, হ্যাঁ, প্রত্যেক বছরে একবার পরিদর্শন তিনি করবেন, অর্থাৎ প্রতিটা রেঞ্জ, হ্যাঁ, একবার পরিদর্শন করা এটা পুলিশের দায়িত্ব এবং কর্তব্য। তাহলে আইজি করে হচ্ছে প্রতি 2 বছরে একবার প্রত্যেকটা জেলা। আর আর এরপরে বলতেছে যে আপনার আর ইন্সপেক্টর, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মানে হচ্ছে অতিরিক্ত আইজিপি, তিনি প্রতি বছরে একবার পরিদর্শন করবেন, এই কথা এমসিকিউ বলতেছে। আচ্ছা, সরি, ডিআইজি, 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 ডিআইজি বলতে ডিআইজি। আচ্ছা, 53-তে বলতেছে এসআর মামলা বা বিশেষ রিপোর্ট মামলা, বলতেছে থানা এলাকায় বিশেষ করে সিরিয়াল চুরি, খুন, ডাকাতি, ধর্ষণ, জোড়া খুন, চাঞ্চল্যকর কোনো অপরাধ সংঘটিত হলে থানায় মামলা রুজু করার পর বিষয়টি পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি, ঊর্ধ্বতন অফিসারকে জানানোর পর, হ্যাঁ, এই থানায় যে বিশেষ ধরনের মামলা রুজু হয় তাকে এসআর মামলা বা বিশেষ রিপোর্ট মামলা বলা হয়ে থাকে। এসআর মামলা বা বিশেষ রিপোর্ট মামলা সাধারণত পুলিশ সুপার পদমর্যাদার অফিসাররা তদারকি করে থাকে। এবং এসআর মামলা কি, এই বিষয়গুলো আমাদেরকে কিন্তু একটু জানতে হবে। এসআর মামলা সংক্রান্তে যে বিষয়টা আপনাকে বলতেছে যে দস্যুতার মামলা, তারপরে সিরিয়াল চুরির মামলা, হ্যাঁ, তারপর আছে পুলিশ অ্যাসল্ট, অর্থাৎ যে সকল ক্ষেত্রে পুলিশের প্রতি আক্রমণ হয় বা পুলিশকে আঘাত করা হয়, পুলিশ বাদী হয়ে যে মামলাগুলো করে, হ্যাঁ, সেই মামলাগুলো হচ্ছে এসআর মামলা বা পুলিশ অ্যাসল্ট মামলা। আর একটা জিনিস আমরা মনে রাখবো যে এসআর মামলার ক্ষেত্রে, তদারকির ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো দেখতে হয়। একটা হচ্ছে বিলম্ব না করে তদন্ত কার্যক্রম করা হচ্ছে কিনা, অপরাধের তথ্য খুঁজে বের করার চেষ্টা করছে কিনা, গুরুত্বপূর্ণ অপরাধের ধারা ঠিক আছে কিনা, আসামির নিকট থেকে বলপূর্বক স্বীকারোক্তি আদায় করা হচ্ছে কিনা, তদন্তকারী অফিসার সততার সাথে কাজ করছে কিনা, অপরাধের সাথে জনসাধারণের সাথে ভালো ব্যবহার করা হচ্ছে কিনা, নির্ধারিত পদ্ধতিতে অনুসরণ করা হচ্ছে কিনা, এগুলো হচ্ছে এসআর মামলার ক্ষেত্রে
করণীয় বা বিশেষ বিষয়। এসএন বাংলা থেকে এমসিকিউ হতে পারে, বাট রিটেনে প্রশ্ন হয়তো আসতে পারে, তার এটা তার এটা কোনো কাজ না, ঠিক আছে কিনা? তাহলে 54, 53 ছিল 54। এরপরে পেয়ার বি কোনটা আমরা দেখবো বন্ধুরা? আচ্ছা, 54 পরে আমরা সরাসরি সরাসরি চলে যাব, 54 পরে সরাসরি আমরা চলে যাব পেয়ার বি কত, পেয়ার বি হলো 57। এখানে বলতে 57 পেয়ার বিটা একটু গুরুত্বপূর্ণ, এমসিকিউ জন্য মনে রাখবা, এটা গুরুত্বপূর্ণ। একজন পুলিশ অফিসার 5 মাইলের বাইরে গেলে তা সফর হিসেবে গণ্য হবে, এটা এটা লিখে রাখেন। একজন পুলিশ অফিসার কত মাইলের বাইরে গেলে তা সফর হিসেবে গণ্য হবে? এটা আছে 5 মাইলের বাইরে যখন তিনি যাবেন, তো এটা আছে তার সফর হিসেবেই গণ্য হবে। 58 ধারায় বলতেছে একজন পুলিশ সুপার সর্বনিম্ন 120 দিন এবং সহকারী পুলিশ সুপার সর্বনিম্ন 180 দিন সফরে থাকবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। একজন পুলিশ সুপার বছরে কতদিন সফর থাকবে? 120 দিন, অর্থাৎ 365 দিনের মধ্যে 120 দিন তিনি সফরে থাকবে। এমসিকিউ, একজন সহকারী পুলিশ সুপার কতদিন সফরে থাকবে? 365 দিনের মধ্যে 180 দিন তিনি হচ্ছে বেসিক্যালি সফরে তিনি 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 হচ্ছে থাকবে, ঠিক আছে কিনা? আর 159 ধারায় যেটা, পুলিশ অফিসারের সফরে যাওয়ার জন্য ঘোড়া, বাইসাইকেল অথবা গরু গাড়ি থাকতে হবে। আমি ফেসবুকে দেখছিলাম যে কোন থানায় যেন সমন ডিউটি করার জন্য বাইসাইকেল কিনছে, কি জানো তো? ফেসবুকে সত্য নি ঘটনা? হ্যাঁ, দেখছেন যে টিআরবিতে এটা 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 হয়তো এটা কোন থানায় না কোথায় যেন ফেসবুকে দেখলাম এটা। ঘটনা কি সত্য জানেন কেউ? অর্থাৎ সত্য, তাই না? এই যে কিনছে বেশ আগের কথা, বেশ আগে না, আমি তো কিছুদিন আগে ফেসবুকে দেখছি এটা। অর্থাৎ সমন ডিউটি কেউ করতেছে না, মোবাইল তেল খরচ, বাইসাইকেল কিনে দিয়েছে, ঠিক আছে কিনা? তাহলে এই বাইসাইকেল মানে গরুর গাড়ি, আর একটা কি বলছে ঘোড়ার গাড়ি, এই গাড়িগুলো আপনাকে থাকতে হবে। আমার মনে হয় কি, মনে করেন বাইসাইকেল না কিনে দিয়ে যদি ঘোড়া কিনতে তো তাও একটা ভালো ভালো থাকতো, তাই না? ঘোড়া কিনে দিলে কেমন হতো? ঘোড়া, একটা ঘোড়া থাকবে, পুলিশ ঘোড়ায় চড়ে সমন তামিল করতে যাবে, ঘোড়ায় চড়ে আসামি ধরতে যাবে, একটা রাজকীয় রাজকীয় ভাব থাকবে। কি বা- ঘোড়ার গাড়ি কথা তো কইছে, তা ঘোড়ার গাড়িতে যাবো আমরা, বাইসাইকেলে যাওয়ার কি দরকার? একটা ঘোড়ার গাড়ি থাকবে আমাদের। হ্যাঁ, প্রয়োজনে থানায় 3-4টে ঘোড়া বাঁধা থাকবে, ঘোড়া ঘোড়া নিয়ে আমরা ডিউটি যাব, ঘোড়ার পিঠে চড়ে আমরা আসামি ধরতে যাব বা কোথাও যাব, কোনো কাজে যাব। হর্স রাইডার, হ্যাঁ। এই জন্য ট্রেনিং সেন্টারে দেখবেন যে ঘোড়ায় ঘোড়ায় চড়া প্রশিক্ষণ আছে কিন্তু, বুঝছেন? তাহলে দেখেন এই পিআরবি এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা এটা কিন্তু গুরুত্বপূর্ণ বলতেছে যে এই যে যে আপনার এই যারা পুলিশ সুপাররা যখন সফরে যাবে অর্থাৎ বাইরে মফস্বলে যাবে, তখন অবশ্যই ঘোড়া, বাইসাইকেল অথবা গরুর গাড়ি থাকতে হবে। তার মানে ঘোড়া নিয়ে যদি আমরা যাই তাহলে কিন্তু এটা অপরাধ না, এটা পিআরবিতে কিন্তু বৈধ। আমার একটা শখ আছে ঘোড়া কিনা, ঘোড়া ওঠা। শখ থাকলে অবশ্য সাধ্য আছে, আলহামদুলিল্লাহ, বেশি টাকা দাম না, কিন্তু সময় কই। চাকরি ছাড়ি মানে এগুলো করলে ভালো হবে, বুঝছেন? ঘোড়ায় চড়বো, একটা মজা আলাদা, ঘোড়ার গাড়িতে করে সাক্ষী নিয়ে আসবো। হ্যাঁ। আচ্ছা, এরপরে 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 আছে আমরা আরেকটা জিনিস দেখবো, সেখানে বলতেছে যে ভ্রমণ সম্পর্কে সাধারণ নির্দেশনাবলী কি কি। যখন আপনি গ্রামে ভ্রমণ করতে যাবেন, তখন একজন পুলিশের সাধারণ নির্দেশনাগুলো কি কি থাকবে? গ্রাম পুলিশের কার্যকলাপ পর্যবেক্ষণ করতে হবে, নজরাধীন ব্যক্তি সম্পর্কে মতামত নিতে হবে, তারপরে হচ্ছে স্থানীয় দলাদলি সম্পর্কে খোঁজ খবর নিতে হবে, পলাতক ব্যক্তিদের সম্পর্কে খোঁজ খবর নিতে হবে, পলাতক ব্যক্তিদের সম্ভাব্য আশ্রয়স্থান সম্পর্কে জানতে হবে, অপরাধের সাথে প্রশাসনকে যুক্ত করতে হবে। অর্থাৎ এই যে 60 প্রবিধান বা পিআরবিতে বলতেছে যে আপনি যে মফস্বলে বিট এলাকায় যাবেন, আপনার কাজটা কি? একজন পুলিশের সহকারী এএসআই বা এসআই যখন বিট এলাকায় যাবে, তখন তার কাজ কি? তখন বলতেছে যে গ্রাম পুলিশের কার্যকলাপ পর্যবেক্ষণ করতে হবে, নজরাধীন ব্যক্তি যাদেরকে সার্ভিলেন্স করা হচ্ছে তাদের সম্পর্কে মতামত নিতে হবে। এবারে বলতেছে স্থানীয় দলাদলি সম্পর্কে খোঁজ খবর নিতে হবে, পলাতক ব্যক্তিদের সম্পর্কে খোঁজ খবর নিতে হবে, অপরাধের সাথে যে সকল ব্যক্তিরা জড়িত তাদের সাথে আইনগত ব্যবস্থা আপনাকে গ্রহণ করতে হবে। এগুলো পরীক্ষায় ওরকম আসবে না, যা আসবে না এগুলো আমরা বলবানি, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী পিআরবি দেখেন, পিআরবি 61, চৌকিদার প্যারেডে যোগদান। বলতেছে যে পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারগণ ঘন ঘন চৌকিদার প্যারেডে যোগদান করবে। তোমরা জানো যে পিআরবি 369 বিধিতে বলতেছে চৌকিদার প্যারেডে সভাপতিত্ব করবে হচ্ছে থানার ওসি। এই যে এখন থানায় আমরা দেখি, ঠিক আছে কিনা? তাহলে চৌকিদার প্যারেডে ঘন ঘন যোগদান করবে কে? এসপি করবে, এডিসি করবে, এসি করবে, এরা ঘন ঘন যোগদান করবে। এবং চৌকিদার প্যারেডে ঊর্ধ্বতন অফিসাররা
কি কি খোঁজ বিষয়, কি কি খোঁজগুলো নেবে। এক নম্বরে বলতেছে অসৎ চরিত্রের ব্যক্তিদের সম্পর্কে হইচই বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে কিনা। চৌকিদারগণ ভালোভাবে তাদের কাজ করে তাদেরকে পুরস্কৃত করতে হবে। চৌকিদারগণকে আপনার এই দায়িত্ব পালন পালন করছেন এটা দেখতে হবে। চৌকিদারগণ সঠিকভাবে সজ্জিত হচ্ছে কিনা এটা দেখতে হবে। চৌকিদারদের পুরস্কৃত করবেন হচ্ছে পুলিশ সুপার, অর্থাৎ যখন তারা এই চৌকিদার প্যারেডে সিনিয়র অফিসাররা যোগদান করবেন, এই বিষয়গুলো তারা অবজারভেশনে রাখবে বা তারা দেখবে, ঠিক আছে কিনা। অস্থায়ী বিজ্ঞপ্তি জারি হচ্ছে কিনা, ভালো কাজের জন্য পুরস্কৃত দেওয়া হচ্ছে কিনা। সজ্জিত মানে কি, তারা সঠিকভাবে সজ্জিত হচ্ছে মানে হচ্ছে তারা ডিসিপ্লিন ভাবে চলাচল করতেছে কিনা, ঠিক আছে কিনা, আইনের ব্যত্যয় ঘটাচ্ছে কিনা। এবং চৌকিদারদের পুরস্কার সবসময় পুলিশ সুপার মহোদয় আপনার প্রদান করে থাকবে। তো আজকে 61 পর্যন্ত কি থাক। কালকে আমরা তো একটা পরীক্ষা নেবো, কালকে আমাদের মডেল টেস্ট আছে 50 মার্কের। যে যেখানে আছেন অবশ্যই মডেল টেস্টে অংশগ্রহণ করবেন। মডেল টেস্টের মাধ্যমে আপনাকে যাচাই করতে হবে যে আপনি কতটুকু যোগ্য হয়েছেন, তাই না। যোগ্য হয়েছেন একেবারে অবহেলা করব না। প্রতিদিন আমরা 2 ঘন্টা একটু লেখাপড়া করব। দেখবেন ইনশাল্লাহ পরীক্ষা হচ্ছে রাত 9টা 15-এ।